Okay, so welcome to our class today. We are going to start a quick review of our last class. We were talking about capital budgeting. Okay, so I'm sharing my slides now. Okay, slide দেখতে পাচ্ছেন আমার? আমার স্লাইড দেখতে পাচ্ছেন সবাই? জি। জি স্যার। ঠিক আছে। সো আমরা যেটা করছিলাম আমি সবাইকে মিট করে দিচ্ছি এখন। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, খুবই আর্জেন্ট কোয়েশ্চেন, সেক্ষেত্রে আপনার মাইক অন করে কোয়েশ্চেন করবেন অথবা চ্যাট বক্সে আপনার কোয়েশ্চেন লিখতে পারেন, ঠিক আছে? সো আমি শুরুতে আমাদের গত লেকচারটা যেহেতু আমাদের একটা ম্যাথ ছিল আমাদের ক্যাপিটাল বাজেটিং এর, আমি জাস্ট কুইকলি একটু করছি, তারপর আমাদের আজকে যে ম্যাথের বাকি পার্টটা ছিল আমাদের সেটা আমরা করব। ওকে, সো আমরা তার আগের লেকচারে ক্যাপিটাল বাজেটিং থেকে আমরা শুরুতে আমরা দেখেছিলাম এটা কি, তার গুরুত্ব, সেটা থিওরিটিক্যাল পার্ট গুলো গিয়েছে আমাদের। তারপর আমরা ম্যাথ শুরু করেছিলাম, এটা কম্প্রিহেনসিভ ম্যাথ, ইটস অ্যাবাউট অল টেকনিকস ইন ক্যাপিটাল বাজেটিং। সেখানে আমরা আমাদের আগের লেকচারে আমরা দেখেছিলাম অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। আমাদের অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন বা এভারেজ রিটার্নটা দেখেছিলাম, যেটা আমাদের হচ্ছে বেসিক্যালি, যদিও এই অঙ্কে বলা আছে ক্যাশ ফ্লোজ, বাট সেই ক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে আমাদের নেট ইনকাম। আমাদের ক্যাশ ফ্লোর সাথে আমাদের ডেপ্রিসিয়েশনকে অ্যাডজাস্ট করে আমাদের নেট ইনকাম বের করে নিতে হয়। অন্য সবগুলো যেগুলো ছিল পেব্যাক পিরিয়ড, এনপিভি, আইআরআর, প্রফিটেবিলিটি ইনডেক্স, বেনিফিট কস্ট রেশিও, সেগুলো হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো নিয়ে। তো সেই ক্যাশ ফ্লো নিয়ে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, এবং লাস্ট একটা কমেন্ট আমাদের ছিল যে কোন প্রজেক্টে যাব, ইন্ডিপেন্ডেন্ট বা মিউচুয়াল এক্সক্লুসিভ, কোন ধরনের প্রজেক্ট হলে কোনটাতে আমরা যাব। ওকে, সো জাস্ট কুইকলি যদি আমরা ওভারভিউ করি, আমাদের কি বলে পেব্যাক পিরিয়ডটা ছিল যে আমাদের জাস্ট এখন টাইমগুলো কনসিডার করে না, অল ক্যাশ ফ্লো নেয় না, জাস্ট এটা হচ্ছে আমার শুরুতে যে আমরা যে প্রজেক্টটাতে ইনভেস্ট করছি 10,000 টাকা ফর এক্সাম্পল ইন দিস প্রজেক্ট, আমার কাছে কত বছর লাগবে আসতে, ঠিক আছে? সেটা করে আমরা এই পেব্যাক পিরিয়ড ফুল ইয়ারতে করছিলাম, আমাদের ফুল রিকভারি হওয়ার আগে যে আমাদের কত বছর গিয়েছিল, এবং তার সাথে আমাদের ওই বছর পর্যন্ত আরো কত আনরিকভার্ড ইনভেস্টমেন্ট আছে, ওকে, ডিভাইডেড বাই হচ্ছে সেই বছরে আমাদের কত ক্যাশ ফ্লো হচ্ছে, আমরা সেটা হচ্ছে ম্যাথ করেছিলাম। তারপরে নেট প্রেজেন্ট ভ্যালু, এনপিভি। এনপিভি তে আমরা যেটা দেখেছিলাম, যেটা বলেছিলাম বেসিক্যালি আমাদের এখন থেকে এই এনপিভি আইআরআর, বেসিক্যালি এনপিভি আইআরআর, তারপর হচ্ছে প্রফিটেবিলিটি ইনডেক্স, তারা হচ্ছে আমাদের কি বলে প্রেজেন্ট ভ্যালু, আমাদের ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো, যেখানে আমরা ডিসকাউন্টিং করি, প্রেজেন্ট ভ্যালু কনসিডার করি, ঠিক আছে? সুতরাং সেখানে হচ্ছে আমাদের টাইমগুলো কনসিডার করি আমরা, এবং সমস্ত ক্যাশ ফ্লো গুলাই কনসিডার করা হয়, এবং রিয়েল লাইফে এনপিভি আইআরআর এই দুটাই হচ্ছে মোস্টলি ইউজ করা হয়। সো এনপিভি বলতে আমরা বোঝাচ্ছি এই যে আমাদের কি বলে যে প্রেজেন্ট আমাদের ক্যাশ ইনফ্লো আছে এবং আউটফ্লো আছে, আমাদের যেগুলো হচ্ছে প্লাস যে পজিটিভ সেগুলো হচ্ছে ক্যাশ ইনফ্লো, যেগুলো হচ্ছে নেগেটিভ বা ব্র্যাকেট দেওয়া থাকবে সেগুলো হচ্ছে ক্যাশ আউটফ্লো। এই অঙ্কে যেমন শুধুমাত্র জিরোই আমাদের ফার্স্ট বা জিরো ইয়ারেই আউটফ্লো হয়েছে, আপনার এইটা হচ্ছে অন্য ইয়ারও আউটফ্লো হতে পারে, নো প্রবলেম। আপনার যে কোনো প্রজেক্টে আপনার মাঝখানে বা অন্য কোনো ইয়ারে গিয়ে আপনার এই ইনভেস্টমেন্ট আবার নতুন করে কিছু ইনভেস্টমেন্ট দরকার হইতে পারে, ঠিক আছে? ওকে, সো কিছু রিকোয়ারমেন্ট বা অন্যান্য কিছু ইনভেস্টমেন্ট, নতুন করে আরো কিছু মেশিনারিজ কিনা, সো সেক্ষেত্রে আমাদের যদি সেকেন্ড ইয়ারে গিয়ে আর এখন গিয়ে হয়তো আর কি বলে -3,000, তার মানে সেটা আবার ক্যাশ আউটফ্লো, ঠিক আছে? ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার যতগুলা ক্যাশ ফ্লো আছে সেগুলোর হচ্ছে জাস্ট প্রত্যেকটা প্রেজেন্ট গুলো আমরা বের করি, যে ইয়ারের ক্যাশ ফ্লো সেখানে হচ্ছে আপনাকে ডিভাইড বাই হবে 1 প্লাস কে টু দি পাওয়ার ওই যে ইয়ার এন। সো আমাদের যদি ফার্স্ট ইয়ারের ক্যাশ ফ্লো হয় তাহলে আমাদের এন হবে 1 টু দি পাওয়ার, আপনার সেকেন্ড ইয়ারের ক্যাশ ফ্লো টু দি পাওয়ার 2, এরকম ভাবে 1 প্লাস কে, এটা হচ্ছে ফিক্সড,
এই কেটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট রেট বা হচ্ছে আমাদের কি বলে কস্ট অফ ক্যাপিটাল বা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন আমার প্রজেক্ট থেকে, যেমন আমার এই অঙ্ক ছিল 5%। ঠিক আছে, এটা কিভাবে আসে সেটা আবার একটা ডিফারেন্ট একটা চ্যাপ্টার, কস্ট অফ ক্যাপিটাল নিয়ে একটা চ্যাপ্টার। ঠিক আছে, কি বলে বিভিন্ন জায়গা থেকে আপনার প্রজেক্টে যে 10,000 টাকা, এই 10,000 টাকা আপনি কোথা থেকে এনেছেন, তার কস্ট কত, সেটাই হচ্ছে। ওকে, সো এনপিভি আমরা দুইটা প্রজেক্টেরই বের করেছিলাম। এই যে মাইনাস সি যেটা আছে, এই ভাবে হচ্ছে 3, 4, 5 মানে যত ইয়ারের হয় সেগুলো হচ্ছে আপনি প্রেজেন্ট ভ্যালু করলেন, আর হচ্ছে আপনার এই মাইনাস সি বলতে আমরা বলছি ক্যাশ আউটফ্লো, যেটা হচ্ছে আমাদের 0 পিরিয়ডের ছিল। আপনি চাইলে সবার শেষে না করে আপনি এই একে হচ্ছে সবার শুরুতে আনতে পারেন, নো প্রবলেম। যেহেতু আমার ওই যে ওই আপনার কি বলে 0 ইয়ারের যেটা আছে, ওকে 0 ইয়ারের যেটা, সুতরাং এইটা হচ্ছে আপনার ক্যাশ আউটফ্লো গুলা হচ্ছে একসাথে নিয়ে নিলেন, ক্যাশ আউটফ্লো গুলা একসাথে নিয়ে নিলেন। ঠিক আছে, ওকে। হয়তো ধরেন আপনার কি বলে এই আপনাদের কি বলে যে 5th ইয়ারে গিয়ে হয়তো বা 4th ইয়ারে গিয়ে হয়তো আপনার ক্যাশ আউটফ্লো ফর এক্সাম্পল, তাহলে যে ক্যাশ ফ্লো অফ 4th ইয়ার divided by 1 plus k to the power 4। ঠিক আছে, 4। সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের কি হলো, ক্যাশ আউটফ্লো গুলো স্যার এখানে স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। জি, স্যার যদি স্যার সেলভেজ গুলো থাকে তাহলে সেটা থেকে ক্যাশ ইনফ্লোটা কোন ইয়ারে স্যার করবো, অ্যাড করবো? প্রজেক্টের সেলভেজ ভ্যালু হচ্ছে আপনার হচ্ছে কি বলে নরমালি প্রজেক্টের লাস্ট ইয়ারে হয়। ঠিক আছে, প্রজেক্টের শেষে, এবং সেটা হচ্ছে এই যে আপনার কি বলে এই আপনার যে গুড কোয়েশ্চেন, এটা হচ্ছে এই আপনার হচ্ছে প্রজেক্টের লাস্টে যে ক্যাশ ফ্লো গুলো দেওয়া আছে না এখানে, এই যে 1,500, 2,500, তার সাথেই হচ্ছে আপনার সেলভেজ ভ্যালুটা অ্যাডজাস্ট করা থাকে। বুঝতে পেরেছেন ওই কথা? স্যার এখানে যদি ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে আসে স্যার? হ্যাঁ, এই সবকিছু শুনেন, আমি যেটা বলি এই যে ক্যাশ ফ্লোর আপনার ফর্মুলা হচ্ছে আপনার কি বলে ওই যে লাস্ট ইয়ারের যে আপনার যে ওই এই আমরা দেখেন এইটার জন্য ওই যে আমাদের নেট ইনকাম যখন অ্যাপ্রোচ আমরা গিয়েছিলাম, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, ওই যে আপনার নেট ওই আপনার যে ক্যাশ ফ্লো সূত্রটা কি ছিল, যে নেট ইনকাম প্লাস ডেপ্রিসিয়েশন, তার সাথে আরো আছে যে মাইনাস হচ্ছে আপনার চেঞ্জেস ইন নেট ওয়ার্কিং ক্যাপিটাল, তারপর হচ্ছে কি বলে এই আপনার যে মাইনাস হচ্ছে ডিভিডেন্ড পেইড, তারপর হচ্ছে এই আপনার প্লাস হচ্ছে সেলভেজ ভ্যালু, এগুলা। এই অঙ্কে যেহেতু এত কমপ্লেক্সিটি আপনাদেরকে আমি করতে চাইনি, সেই জন্য সেই জিনিসগুলো আমি আনি নাই। বাট প্রজেক্টের ক্ষেত্রে যেটা হয়, এখন এই যে ক্যাশ ফ্লোটা যে এখন এই অঙ্কে আমি যে বলতেছি এটা হচ্ছে ক্যাশ ফ্লো, তার মানে এই সবকিছু অ্যাডজাস্ট করে এই অ্যামাউন্টটা এই লাস্ট ইয়ারের, ধরেন ফর এক্সাম্পল প্রজেক্টের যে 1,500 টাকা, ধরেন হচ্ছে নেট ইনকাম হয়তো ছিল ধরেন 500 টাকা ফর এক্সাম্পল, তার সাথে হচ্ছে ডেপ্রিসিয়েশন হয়তো ধরেন আপনার কি বলে হয়তো আর 500 টাকা, তারপর হচ্ছে আপনার ওই অন্যান্য আরো জিনিস যে সেলভেজ ভ্যালু, তারপরে কি বললে চেঞ্জেস ইন নেটওয়ার্কিং ক্যাপিটাল, ওই সেই সমস্ত জিনিসগুলো অ্যাডজাস্ট করেই হচ্ছে আলটিমেটলি ক্যাশ ফ্লো 1,500 টাকা হয়েছে। বুঝতে পেরেছেন? ঠিক আছে, সো সেটা হচ্ছে আমাদের এখানে। আর যদি আমার এখানে ক্যাশ ফ্লো না বলে, যেমন ধরেন ওই যে আপনার যদি বলতো যে ওই আমার কি বলে আপনার কি আপনার চেঞ্জিং এই আপনার নেটওয়ার্কিং ক্যাপিটাল, সেলভেজ ভ্যালু, ওই সকল ইনফরমেশন দেওয়া থাকতো, তাহলে সেই ক্যাশ ফ্লোর ফর্মুলা ইউজ করে আপনাকে হচ্ছে ক্যাশ ফ্লো বের করে নিতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে আবার অন্য আরেকটা ম্যাথ, মানে এই অঙ্কেরই ওই ক্যাশ ফ্লো বের করার জন্য সেই সিস্টেমটা আপনাদের। আপনারা যদি চান তাহলে আমি নেক্সট ক্লাসে সেটা একটা আপনাদেরকে এক্সাম্পল দেখাতে পারি কিভাবে একটা হচ্ছে কি বলে ক্যাশ ফ্লোটা বের করতে হয়। এইখানে হচ্ছে ক্যাশ ফ্লো আপনাকে বের করে দেওয়া হয়েছে, কস্ট অফ ক্যাপিটাল আপনাকে বের করে দেওয়া হয়েছে, বাট আপনার হচ্ছে কি বলে যে এই আপনার রিয়েল লাইফে গিয়ে তো আপনাকে এইভাবে তো কেউ তো ক্যাশ ফ্লো বের করে দিবে না, আপনাকে তো হচ্ছে ক্যাশ ফ্লোটা বের করে নিতে হবে। ঠিক আছে, সেই জন্য তখন ওই আপনার জিনিসগুলো তখন আসবে, এই যে আপনার চেঞ্জেস ইন নেটওয়ার্কিং ক্যাপিটাল, সেলভেজ ভ্যালু, সেই জিনিসগুলো বুঝতে পেরেছেন। বা আপনার মেশিনারিজ যেগুলো আছে, মেশিনারিজ এই আপনার সেলস তখন কি হবে, আপনি কত ইউনিট তৈরি করবেন, কত ইউনিট করে আপনার সেলিং প্রাইস হবে, আপনার কত টাকা করে হচ্ছে আপনার কস্ট অফ গুড সোল্ড মানে কস্ট হবে, মেইনটেনেন্স কস্ট কি হবে, মানে সেটা হচ্ছে টোটাল ওই ক্যাশ ফ্লো বের করার জন্য একটা ডিটেইলস একটা ম্যাথ। বুঝতে পারছেন কি বললাম? স্যার প্রশ্ন হচ্ছে স্যার যে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স থাকে তাহলে এটাকে ক্যাশ ইনফ্লো নাকি স্যার আউটফ্লো স্যার? যে ইনভেস্টমেন্ট
ইনভেস্টমেন্ট অ্যালাউন্স স্যার, একটা প্রশ্ন দেখলাম না স্যার, ওখানে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স আছে, মানে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স এটা ক্যাশ ইনফ্লো নাকি আউটফ্লো স্যার? এটা এখন অঙ্কটা দেখতে হবে, তাহলে আমাকে একটু মেইল করেন, একটা ছবি তুলে মেইল করেন, তাহলে ঠিক আছে আমি বুঝতে পারবো। ওকে, বা আপনাদের কারো কাছে যদি লাস্ট ইয়ারের কিছু কোয়েশ্চেন যদি থাকে তাহলে একটু ছবি তুলে বা একটু ইয়ে করে কি বলে আমাকে তাহলে মেইল করেন, তাহলে আমি বুঝতে পারবো যে কি ধরনের ম্যাথ আসে। বুঝতে পারছেন? ঠিক আছে, ইনভেস্টমেন্ট অ্যালাউন্স এখন এটা এখন জাস্ট সেটাই বলা আছে নাকি তার আগে পরে আরো কিছু কথাবার্তা বলা আছে? আপনি আমাকে মেইল করেন, তাহলে আমি দেখবো, তাহলে আমি নেক্সট ক্লাসে বলবো। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, আমরা যেটা বলছিলাম যেটা যে আমাদের জাস্ট মানে ক্যাশ ফ্লো গুলা যেটা আছে, যে আমি তো ফার্স্ট ইয়ার থেকে শুরু করেছি, ওই আপনার ধরেন আমার 0 ইয়ারের যেটা আছে, ধরেন এই কিন্তু বেসিক্যালি ছিল হচ্ছে ইয়ার 0। ঠিক আছে, ইয়ার 0 যেটা আমাদের 10,000 টাকা যেটা মাইনাস। ঠিক আছে, সো মাইনাস যেটা আছে আপনি চাইলে আমার এখন কথা হচ্ছে আপনি এই ভাবেও লিখতে পারেন যে সবগুলো ইনফ্লো একসাথে, সবগুলো আউটফ্লো একসাথে, এটাও করতে পারেন। অথবা আপনি জাস্ট যখন যে ইয়ার আসে সেই ইয়ারের আপনি কথাটা লিখলেন, আর আপনার যদি ক্যাশ ইনফ্লো হয় তাহলে প্লাস সাইন দিলেন, ক্যাশ আউটফ্লো হয় তাহলে মাইনাস সাইন দিলেন। ফর এক্সাম্পল হচ্ছে এই যে আপনার শুরুতে হচ্ছে মাইনাস ক্যাশ আউটফ্লো, ওই যে 0 পিরিয়ডের যেটা ছিল, ঠিক আছে, ওই যে মাইনাস 10,000 যেটা ছিল আমাদের আপনার 0 পিরিয়ড 1 এ গিয়ে 3,500 কত ছিল এরকম। তারপর হচ্ছে আপনার ওই আপনার যে ফার্স্ট ইয়ারের ক্যাশ ফ্লো, ফার্স্ট ইয়ার যদি পাওয়ার 1, সেকেন্ড ইয়ারের ক্যাশ ফ্লো এরকম। ধরুন সেকেন্ড ইয়ার ক্যাশ ফ্লো যদি মাইনাস হতো তাহলে এখানে কি চিহ্ন দিবেন? মাইনাস চিহ্ন দিবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আর ওই আপনাকে মানে ইয়ার গুলো নিয়ে আর ঝামেলায় পড়তে হলো না। ঠিক, আর ওই আপনি যদি আলাদা আলাদা করতে চান সেক্ষেত্রে আপনাকে ইয়ার গুলো আলাদা রাখতে, ওই আপনাকে একটু চিন্তা করতে হবে যে কোন ইয়ারে আউটফ্লো, ওইটাকে আপনার হচ্ছে সেপারেট করে নিতে হবে। আপনাদের যার যে সুবিধা, নো প্রবলেম। ঠিক আছে, ওকে। আমি ম্যাথ দেখেছিলাম লাস্ট ক্লাসে, সেই ক্ষেত্রে আমাদের প্রজেক্ট এর আমাদের এনপিবি আমরা বের করেছিলাম, আমার প্রজেক্ট বি এর আমরা এনপিবি বের করেছিলাম। ওকে, মনে আছে কত ছিল? আচ্ছা, ওকে, আচ্ছা, আমার এক্সেল ফাইল আছে, আমি দেখাবো আপনাদের কিভাবে জিনিসগুলো এক্সেল ফাইলে করতে, সেখানে আমরা অ্যান্সার পাবো। আচ্ছা, আমি জাস্ট কুইকলি একটু রিভিউ করছি এগুলা। তারপর হচ্ছে আমাদের পিআই, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, হচ্ছে আমাদের বেনিফিট কস্ট রেশিও, আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে বেসিক্যালি ওই এনপিভিরই খালি ওই আমাদের যেটা ছিল যে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো যেটা ছিল, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লোজ, ওইটা যদি আরো থাকে সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো। ঠিক আছে, জাস্ট দুইটা। স্যার ওটা যদি নেগেটিভ যদি হয় স্যার, তাহলে নেগেটিভ দিকে ভাগ করে দিব, এবং একটাতে নেগেটিভ আসছে স্যার। নেগেটিভ হচ্ছে ক্যাশ আউটফ্লো। জি, ক্যাশ আউটফ্লোটা, হ্যাঁ জি, ওটা একটা নেগেটিভ আসছিল স্যার। একটা ইনভেস্টমেন্ট তো 10,000 টাকা না স্যার, কিন্তু হ্যাঁ, সেটা টোটাল এনপিভি আসছে নেগেটিভ ফিগার। হ্যাঁ, এনপিভি হচ্ছে বি প্রজেক্টের নেগেটিভ আসে। হ্যাঁ, এনপিভি পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে। আমরা যেটা বলছিলাম যে এনপিভি যদি পজিটিভ হয় তাহলে আমরা অ্যাকসেপ্ট করব, নেগেটিভ যদি হয় তাহলে আমরা রিজেক্ট করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডিসিশন ক্রাইটেরিয়া। আর আমরা যেটা বলছি যে এনপিভি থেকেই আপনি হচ্ছে পরের রিকোয়ারমেন্টটা যেটা পিআই, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, আপনি বের করতে পারবেন। এনপিভি তে খালি হচ্ছে আপনি হচ্ছে মাইনাস করেন, আপনার হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো থেকে আপনার আউটফ্লোটা আপনি মাইনাস করেন। আর যখন আপনি আপনার প্রফিটেবিলিটি ইন্ডেক্স বলছেন তখন আপনি মাইনাস না করে আপনি হচ্ছে ভাগ করছেন। ঠিক আছে, ভাগ করার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার ডিসিশন ক্রাইটেরিয়া হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স যদি আমার 1 এর চেয়ে বেশি হয় সেক্ষেত্রে আমরা প্রজেক্ট এক্সেপ্ট করব, আর যদি 1 এর চেয়ে যদি লেস হয় সেক্ষেত্রে আমাদের রিজেক্ট করব। ঠিক আছে, আর যদি সমান সমান হয় সেক্ষেত্রে আমরা ইনডিফারেন্ট করব। বেসিক্যালি আমরা পিআই টাকে আলাদাভাবে কনসিডার এরকম করা না, বিকজ এনপিভি টাই হচ্ছে আসলে পিআই। এনপিভি যদি পজিটিভ হয় তাহলে অবশ্যই পিআই ও 1 এর চেয়ে বড়।
এনপিভি নেগেটিভ হয় সেক্ষেত্রে পিআই ও 1 এর চেয়ে কম। ঠিক আছে, আমরা 1 এর চেয়ে এখানে তুলনা করতেছি স্যার 1 এর সাথে স্যার। হ্যাঁ 1, কারণ ভাগ করলে আপনার কি হবে, যে ভাগ করলে হচ্ছে আপনার 1, ধরেন আপনার আপনার প্রেজেন্ট ভ্যালু ক্যাশ ইনফ্লো 10,000 টাকা, আউটফ্লো হচ্ছে 10,000 টাকা, তাহলে কি হবে, ভাগ করলে কি হবে, 1 হবে না। 1 হচ্ছে। আর আপনি এনপিভি করেন তাহলে কি হবে, মাইনাস করলে কি হবে, 10,000 মাইনাস 10,000 তাহলে 0 0। সেজন্য আমরা বলছি এনপিভি যদি গ্রেটার দেন 0 হয় সেক্ষেত্রে এক্সেল। এনপিভি গ্রেটার দেন 0 হওয়া মানে হচ্ছে প্রফিটেবিলিটি ইনডেক্স 1 এর চেয়ে বড়। ঠিক আছে, মানে একই মুনাফা জিনিস। অর্জন ক্ষমতা স্যার, মুনাফা অর্জন ক্ষমতা মানে 1 এর চেয়ে বেশি। জি, প্রফিটেবিলিটি ইন্ডেক্স কি মুনাফা অর্জন ক্ষমতা না স্যার? মুনাফা অর্জন ইন্ডেক্স। হ্যালো হ্যাঁ হ্যালো কিসের জন্য ইনডেক্স বুঝলাম না, সরি। না স্যার, পিআইটা স্যার কি প্রফিটেবিলিটি ইন্ডেক্স, মানে মুনাফা অর্জন ক্ষমতা? জি জি জি, জাস্ট হচ্ছে আপনার যে পুঁজি তার চেয়ে বেশি, মানে পুঁজির কত গুণ আপনি প্রফিট করতে পারছেন, যে পুঁজির চেয়ে বেশি না কম। ঠিক আছে, হ্যাঁ আমরা 1 বলছি কারণ আমরা ভাগ করছি, সেই জন্য যে ভাগ করছি। আর হচ্ছে এনপিভির ক্ষেত্রে 0 বলছি কারণ আমরা হচ্ছে মাইনাস করছি, মাইনাস যদি সমান সমান হয় সেক্ষেত্রে 0 হয়, আর ভাগ যদি সমান সমান হয় সেক্ষেত্রে হচ্ছে 1। ঠিক আছে, ওকে, একই কথা। আর আইআরআরটা হচ্ছে একটু একটু আমাদের ক্যালকুলেশনটা একটু কমপ্লেক্স ছিল। ঠিক আছে, আইআরআরটা হচ্ছে বেসিক্যালি এই আমাদের আইআরআরটা হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, আমরা হচ্ছে রিটার্ন বের করি, ওই যে 1 প্লাস কে যে কে দিয়ে যে আমরা ভাগ করি ক্যাশ ফ্লোকে যদি পাওয়া, এই ক্যাটাই হচ্ছে বেসিক্যালি আমাদের আইআরআর। আমাদের অঙ্কে তো এতক্ষণ আমরা এনপিভি পিআই এর ক্ষেত্রে আমরা কে ধরে নিয়েছিলাম, আমাদের অঙ্কে যেটা দেওয়া ছিল 12%। আইআরআর এর ক্ষেত্রে আমরা বলছি এই 12% এর জায়গায় এই কে যেটা ডিসকাউন্ট রেট, কস্ট অফ ক্যাপিটাল বা রিটার্ন, এটা কত পার্সেন্ট হইলে কি হচ্ছে ওই আপনার যে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো সমান সমান প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো হবে। এই দুইটা হচ্ছে ইকুয়াল হবে, যে IR is the rate of return that makes the present value of cash inflow equal to the present value of cash outflow। তো এরা যদি ইকুয়াল হয় সেক্ষেত্রে এনপিভি কি হবে, দুইটাকে আপনার বাদ দিলে হচ্ছে, যে মাইনাস করলে হচ্ছে আপনার ইকুয়াল বলতে আমরা কি বলছি, যে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো যদি 10,000 হয় তাহলে আমরা বলছি ইনফ্লো 10,000, তাহলে কত ডিসকাউন্ট রেট হইলে আমার ইনফ্লোটাও প্রেজেন্ট ভ্যালু 10,000 হবে। যদি সমান হয়, সমান যদি হয় তাহলে এনপিভি কি হবে, 0 হবে, কারণ আপনার হচ্ছে এই 10,000 থেকে 10,000 আপনার হচ্ছে মাইনাস করলে আপনার এনপিভি কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, এনপিভি হচ্ছে মাইনাস। সো আমরা বলছি যে এই কে এর মানটা কত হইলে, আপনার হচ্ছে কে এর মানটা কত হইলে আমার এই দুইটা যে ক্যাশ ইনফ্লোর যে প্রেজেন্ট ভ্যালু আর ক্যাশ আউটফ্লোর প্রেজেন্ট ভ্যালু দুটো সমান। ঠিক আছে, ওকে। সো আমরা যেটা বলছিলাম সেক্ষেত্রে আমরা আইআরআর বের করার জন্য আমরা যেটা বলছিলাম যে বেসিক্যালি আইআরআর ক্ষেত্রে হচ্ছে আমরা বলছিলাম যে আমরা হচ্ছে ট্রায়াল এন্ড এরর মেথড করি, যেক্ষেত্রে আমাদের হচ্ছে অলরেডি আমরা একটা এনপিভি আমরা জানি, এনপিভি দিয়ে ক্যালকুলেশন করেছি। হ্যাঁ ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের ওই এনপিভিটা যদি ওই আমাদের আরেকটা এনপিভি ওই যে এনপিভিটা বের করেছি আমরা, সেটা অলরেডি যদি পজিটিভ হয় সেক্ষেত্রে আর নেগেটিভ লাগবে, আমরা যেটা বের করেছি সেটা যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে একটা পজিটিভ লাগবে, আমাদের ডিসকাউন্ট রেট বাড়াইতে হবে। যদি পজিটিভ হয় তাহলে ডিসকাউন্ট রেটটা আরো বাড়াইতে হবে, বাড়াইলে নেগেটিভ। যদি নেগেটিভ হয় অলরেডি সেক্ষেত্রে ডিসকাউন্ট রেট কমাইতে হবে, সেক্ষেত্রে আপনার পজিটিভ। তারপর হচ্ছে আমাদের এই জায়গার যে ফর্মুলাটা আছে, যে লোয়ার রেট প্লাস এনপিভি লোয়ার রেট, এনপিভি লোয়ার রেট মাইনাস এনপিভি হায়ার রেট ইনটু হচ্ছে দুই রেটের ডিফারেন্স, এই সূত্রটা ইউজ করলে আমরা পেয়ে যাবো। এইটা হচ্ছে আপনার পরীক্ষার হলের জন্য। ঠিক আছে, আমরা করে দেখিয়েছিলাম যে দুইটা স্লাইড আমরা করেছিলাম। তারপর হচ্ছে আমরা এই হচ্ছে আমরা আলাদা আলাদা রিকোয়ারমেন্ট করেছি। এখন হচ্ছে আমরা কি বলে আমাদের ইয়েতে যাব, ডিসিশনে যাব। ডিসিশনে গিয়ে আমাদের রিকোয়ারমেন্ট 2 যেটা ছিল ডিসিশন মেকিং, যে আমাদের লাস্ট ডিসিশন, তো which project you should accept। ওকে, যদি প্রজেক্টগুলো যদি ইন্ডিপেন্ডেন্ট হয় আর যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ, আমাদের এই যে দুইটা টার্ম একটু বুঝতে হবে আমাদের, যে ইন্ডিপেন্ডেন্ট বলতে আমরা কি বুঝাচ্ছি। আচ্ছা, একটু আমরা হচ্ছে মানগুলো একটু লিখে নিই, মানগুলো একটু আমার আমি একটু এক্সেল ফাইল একটু আসি, আমি আবার আসতেছি, আমি
এক্সেল ফাইলটা থেকে দেখাবো আমি কিভাবে ক্যালকুলেট করতে 1639 360। একটু আমি ঠিক করে নিচ্ছি। হ্যাঁ, জি আমাদের ছিল হচ্ছে আমাদের হ্যাঁ যে ইন্ডিভিজুয়াল প্রজেক্ট এর ছিল 1639 সামথিং, তারপর আমাদের এমপি প্রজেক্ট বি এর ছিল হচ্ছে মাইনাস ছিল 360, আইআর ছিল এইটা ধরেন 21% সামথিং, আর এটার আইআরআর ছিল হচ্ছে 10%। ঠিক আছে, সো যেটা হচ্ছে গিয়ে আমাদের এখন আসলে আমরা কনসেপ্টটা বুঝি, যেটা হচ্ছে যদি আমার প্রজেক্ট যদি ইন্ডিপেন্ডেন্ট হয় সেটা কি বোঝায়, আর প্রজেক্ট যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় সেটা কি বোঝায়। ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে আপনার ফান্ডিং এর কোনো লিমিটেশন নাই, কোনো ফান্ডিং এর কোনো ক্রাইসিস নেই। মানে আপনি যে ফান্ডিং বলতে কি, আপনি যে প্রজেক্ট গুলোতে যাবেন একটা প্রজেক্টে 10,000 টাকা করে লাগবে না, ঠিক আছে, দুইটা আছে বা তিনটা প্রজেক্ট আপনার অল্টারনেটিভ আছে, আপনার আপনার টাকার কোনো সমস্যা নেই, আপনি যত খুশি আপনি ততটা প্রজেক্টে আপনি যেতে পারবেন, আপনার কাছে টাকা অনেক আছে। ওকে, আপনার ফান্ডিং কোনো লিমিটেশন নাই। ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, আপনার যতটা প্রজেক্ট আপনার হচ্ছে ক্রাইটেরিয়া ফুলফিল করবে আপনি ততটাতেই যেতে পারবেন। ঠিক আছে, কোনো লিমিটেশন নাই, কোনো আপনার কি বলে কোনো ধরনের কোনো বাইন্ডিংস নেই, কোনো শর্টকামিংস নাই। ওকে, ফান্ডিং লিমিটেশন নাই। সুতরাং তাহলে কি হবে, আপনার যে প্রজেক্ট আপনার ক্রাইটেরিয়া ফুলফিল করবে, ক্রাইটেরিয়া কি ছিল যে আমার এনপিভি এর ক্ষেত্রে সেটা কি হতে হবে, আমার হচ্ছে 0 চেয়ে বড় হতে হবে, আর আইআরআর এর ক্ষেত্রে আমরা বলছিলাম আইআরআরটা ছিল যেহেতু আমাদের রিটার্ন, তাহলে আমার রিটার্ন কি হতে হবে, আমার হচ্ছে কস্ট অফ ক্যাপিটালের চেয়ে আমার হচ্ছে বড় হতে হবে। কস্ট অফ ক্যাপিটাল মানে কোনটা ছিল, কে ছিল আমার ডিসকাউন্ট রেট, কে কত ছিল বলেন, আমার 12%, 12%। তাহলে আমার আইআরআর যদি আমার 12% এই অঙ্কের জন্য 12% চেয়ে বেশি হয় সেক্ষেত্রে আমি যাব, আর এনপিভি যদি পজিটিভ হয় সেক্ষেত্রে আমি যাব। তাহলে খেয়াল করেন, তাহলে আমার এই আমার আপনার এ প্রজেক্টে আসেন, এনপিভি ছিল হচ্ছে আমার 1639, এই আমার 0 চেয়ে বড় পজিটিভ, তাহলে আমি যাব অ্যাকসেপ্ট। তারপর হচ্ছে আমাদের আইআরআর হচ্ছে আমার 12%-এর চেয়ে বড়, তাহলে আমরা যাব, তাহলে আমার অ্যাকসেপ্ট। আমার এনপিভি আইআরআর দুইটাতেই আমার হচ্ছে প্রজেক্ট এ হচ্ছে আমার অ্যাকসেপ্ট। ঠিক আছে, প্রজেক্ট এর আমার যদি ডিসিশন যদি বলি, ঠিক আছে, ডিসিশন যদি বলি তাহলে সেটা হচ্ছে অ্যাকসেপ্টেড। আর প্রজেক্ট বি হচ্ছে এনপিভি নেগেটিভ, ওকে, 0 চেয়ে ছোট, তাহলে আমরা যাব না। তারপর হচ্ছে আমাদের আইআরআর হচ্ছে আমাদের কি 12% এর চেয়ে কম, কস্ট অফ চেয়ে কম, তাহলে আমরা যাব না, আমাদের লস, যাব না। তাহলে আমাদের এনপিভি আইআরআর দুইটাই বলতেছে আমাদের প্রজেক্ট বি রিজেক্ট করো। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমাদের তাহলে বলেন ইন্ডিপেন্ডেন্ট যেহেতু, তাহলে কোনটা আমাদের যেই প্রজেক্ট আমার অ্যাকসেপ্টেড আসবে আমি সেটাতেই যাব, এক হোক বা একাধিক হোক সমস্যা নাই, একাধিক হলে একাধিকটাই আমি অ্যাকসেপ্ট করব। তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে আমার আপনার তাহলে আমাদের ডিসিশনটা কি হবে যে দ্য কোম্পানি, ওকে, দ্য কোম্পানি শুড অ্যাকসেপ্ট। আমরা বলি বি এর ক্ষেত্রে যদি 12-এর উপরে হইতো তাহলে কি আমরা আইআরআরটাকে করবো স্যার, অ্যাকসেপ্ট করবো? 12-এর উপরে যদি হয় বি এর ক্ষেত্রে আইআরআর, হ্যাঁ যে আমি বলতেছি, দ্য কোম্পানি শুড অ্যাকসেপ্ট প্রজেক্ট এ। ঠিক আছে, project A because কেন এটা because its NPV is greater than 0 and IRR is greater than cost of capital. That's it. ঠিক আছে, যে আমরা কোম্পানি কি করবে, সে আপনার হচ্ছে প্রজেক্ট এ কে অ্যাকসেপ্ট করবে, প্রজেক্ট এ কে অ্যাকসেপ্ট করবে কেন, কারণ এটার এনপিভি হচ্ছে পজিটিভ আর হচ্ছে আইআরআর হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল চেক করবে। আচ্ছা, আমার যে কোয়েশ্চেনটা আমি সেটাতে আসছিলাম, থ্যাংক ইউ ফর রেজিং দ্য কোয়েশ্চেন, যেটা হচ্ছে ধরেন প্রজেক্ট বিটাও আমার এনপিভি পজিটিভ হইলো, ঠিক আছে, পজিটিভ হইলো যে 0 চেয়ে বড়,
এবং প্রজেক্ট বি ধরুন ফর এক্সাম্পল প্রজেক্ট বি এর এনপিভি হয়েছে 1000 টাকা, আর হচ্ছে প্রজেক্ট বি এর আইআরআর হয়েছে আপনার ধরেন 15% ফর এক্সাম্পল। ঠিক আছে, তাহলে কি হলো, আমার এনপিভি পজিটিভ, এটা অ্যাকসেপ্টেড, আমার আইআরআর হচ্ছে 12% এর চেয়ে বড়, এটাও অ্যাকসেপ্টেড, তাহলে কি আমার দুইটাই কি অ্যাকসেপ্ট। তাহলে আপনি কি বলবেন এখানে, তখন কমেন্ট করবেন যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, যেহেতু কোনো লিমিটেশন নাই, ফান্ডিং ক্রাইসিস নাই, তাহলে আমার যতটা আমার অ্যাকসেপ্টেড হবে আপনি ততটাই অ্যাকসেপ্ট করবেন না প্রজেক্টের সাথে। তাহলে আপনি কি বলবেন, the company should accept both project A and B. Clear? Both project A and B if their NPV are positive আর হচ্ছে IRR হচ্ছে এর চেয়ে বড়। ঠিক আছে, ওকে, তার মানে হচ্ছে আপনার যতটা প্রজেক্ট আপনার অ্যাকসেপ্টেড আসবে আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি ততটাই অ্যাকসেপ্ট করতে পারবেন, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এখন আসেন আমরা বলছি মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ, ওকে, মিউচুয়ালি এক্সক্লুসিভ যেটা হচ্ছে আপনার নরমালি আপনার হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ জিনিসটা কি, আপনি আপনার ফান্ডিং লিমিটেশন আছে, তাইলেই একাধিক প্রজেক্ট করতে পারবেন না, আপনি শুধুমাত্র একটা প্রজেক্টে যাবেন, আপনি শুধুমাত্র একটা প্রজেক্টে যাবেন, একটা অনলি ওয়ান, ইউ ক্যান চুজ অনলি ওয়ান, আপনি একটা নেবেন আর আর হচ্ছে বাকি সব অটোমেটিক আপনাকে রিজেক্ট করতে হবে। তাহলে এখন খেয়াল করেন, এখন যদি আমাদের ওই আগে যেটা ছিল নরমাল, মানে আমরা যেটা পাইলাম কারণ হচ্ছে ওই আপনার হচ্ছে প্রজেক্ট এ হচ্ছে আমার অ্যাকসেপ্টেড আর হচ্ছে প্রজেক্ট বি আমার নেগেটিভ ছিল, আইআরআর কম ছিল, সেক্ষেত্রে আমাদের রিজেক্ট। তাহলে আমাদের এইটা আমরা অটো খুব সিম্পলি আমরা বলতে পারতেছি আমরা এই ক্ষেত্রে আমাকে হবে প্রজেক্ট এটাতেই আমরা যাব, কারণ এটাই একমাত্র অ্যাকসেপ্টেড, আর কোন অ্যাকসেপ্টেড নেই। ঠিক আছে, সুতরাং তাহলে আমার ইন্ডিপেন্ডেন্ট আর মিউচুয়াল এক্সক্লুসিভ সেখানে কি গুলো সেম হয়ে গেল। কিন্তু পরের যেটা আমরা বলছিলাম যে আমার ধরেন প্রজেক্ট বিটাও আমার পজিটিভ, প্রজেক্ট বিও আমার হচ্ছে অ্যাকসেপ্টেড ক্রাইটেরিয়া ছিল ইন্ডিপেন্ডেন্ট, আমি দুইটাই অ্যাকসেপ্টেড করতাম পজিটিভ এবং আইআরআর যদি বড় হইতো, তো সেক্ষেত্রে আমাদের মিউচুয়াল এক্সক্লুসিভ বললে কি হইতো, তখন যেহেতু দুইটাই আপনার অ্যাকসেপ্টেড ক্রাইটেরিয়া ছিল, কিন্তু যেহেতু আমার মিউচুয়াল এক্সক্লুসিভ বলছে ক্যাপিটাল রেশনিং বলা, ক্যাপিটাল রেশনিং মানে কি আপনার হচ্ছে ফুল ক্যাপিটাল নাই, আপনি চাইলে হচ্ছে দুইটা যেমন 10,000 করে 20,000 টাকা আপনার নাই, আপনার আছে হচ্ছে 10,000 টাকা, আপনি যে কোনো একটাতে যাবেন ফর এক্সাম্পল, একটা ফান্ডিং করার আপনার ইয়ে আছে, সেক্ষেত্রে কি হবে, আপনার ক্যাপিটাল রেশনিং হচ্ছে আপনাকে একটু কাটসাট করতে হবে, শুধুমাত্র একটা অ্যাকসেপ্ট করবে, তাহলে সেক্ষেত্রে কি ওই দুইটার মধ্যে যেটা বেটার, দুইটাই হচ্ছে অ্যাকসেপ্টেবল ক্রাইটেরিয়া, কিন্তু দুইটার মধ্যে যেটা একটু বেশি বেটার, একটু বেশি লাভ হবে আপনার, সেটাতে যাবেন। যেমন আমার প্রজেক্ট এর এনপিভি হচ্ছে 1639 টাকা আর প্রজেক্ট বি এর ধরুন ফর এক্সাম্পল 1000 টাকা, আমার এনপিভি কোনটা বেশি, আমার 1639 বেশি। আইআরআর এর ক্ষেত্রে আমার দেখা গেছে এটা 15% 21%, তাই আমার এর আইআরআর এই বেশি, হচ্ছে যেটার হচ্ছে এনপিভি আইআরআর হচ্ছে যেটার হায়ার আমি সেটাতে যাব। তাহলে আমি কি বলবো মিউচুয়াল এক্সক্লুসিভে কোম্পানি শুড চুজ অনলি প্রজেক্ট এ বিকজ ইটস এনপিভি এন্ড আইআরআর আর হায়ার দেন আপনার প্রজেক্ট বি। বুঝে গেছে ক্লিয়ার? যদি আমার দুইটাই যদি আমার অ্যাকসেপ্টেড হয়, আর যদি একটাই হয় সেক্ষেত্রে আপনি ইন্ডিপেন্ডেন্ট বলুক আর এক্সক্লুসিভ বলুক আপনি ওই একটাতেই যাবেন। কথা বুঝে গেছে? এখন পরীক্ষার হলে ধরেন আমি তো এখন ইন্ডিপেন্ডেন্ট এক্সক্লুসিভ আলাদা আলাদা করে বললাম, পরীক্ষার হলে এইটা কিছুই বললো না, খালি বললো যে কোম্পানি কোন প্রজেক্টটা অ্যাকসেপ্ট বা রিজেক্ট করবে। আপনি মনে রাখবেন কোনো কিছু না বললে আপনাকে এই মিউচুয়ালি এক্সক্লুসিভ ধরে আপনাকে ডিসিশন দিতে হবে। কোনো কিছু যদি স্পেসিফিক উল্লেখ না থাকে আপনি কয়টা প্রজেক্ট নিতে পারবেন বা কি করবেন না করবেন, ইন্ডিপেন্ডেন্ট না মিউচুয়ালি এক্সক্লুসিভ এরকম কোনো কিছু বললো না, খালি বললো কোনটা অ্যাকসেপ্ট করবে বা কোনটা রিজেক্ট করবে। সেক্ষেত্রে আপনি হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যাসিউম করে নেবেন যে অ্যাসিউমিং মিউচুয়ালি এক্সক্লুসিভ বা হচ্ছে আমার ফান্ডিং লিমিটেশন আছে, কোম্পানি শুড গো ফর অনলি প্রজেক্ট এ। ঠিক আছে, মানে যেটা হচ্ছে হায়ার। এখন রিয়েল লাইফ এমন হতে পারে যে দেয়ার ইজ এ কনফ্লিক্ট বিটুইন এনপিভি এন্ড আইআরআর। এমন হতে পারে যে কি রকম, যে ফর এক্সাম্পল একটা প্রজেক্টে দেখা গেছে কি ধরেন আমার আমি জাস্ট সংখ্যা ধরে নিচ্ছি, ধরেন প্রজেক্ট এর এনপিভি ধরেন হচ্ছে আপনার ছিল 1639, আপনার এর আইআরআর ছিল 21%। প্রজেক্ট বি এমন হতে পারে, কারণ এইটা রিয়েল লাইফে হতেই পারে, ক্যাশ ফ্লোর এমন মানে উল্টাপাল্টা ক্যাশ ফ্লো, সেজন্য এরকম হয়ে যেতে পারে যে প্রজেক্ট বি এর ধরেন এনপিভি হচ্ছে 2000 আর আইআরআর ধরেন হচ্ছে আপনার কি বলে যে 15%।
এখন কি হবে? এখন দেখেন এনপিভি অনুযায়ী 1639 এটাও পজিটিভ, এটাও পজিটিভ, দুইটাই অ্যাকসেপ্টেবল, কিন্তু যেটা হায়ার, আপনার যে মিউচুয়ালি এক্সক্লুসিভের কথা আমি বলছি, হায়ার কোনটা? ওই এনপিভি বলে যে আমার হচ্ছে প্রজেক্ট বিতে যাও, নাকি যেটা বেশি, আর আইআরআর বলে কোনটাতে যাও? প্রজেক্ট বিতে যাও। এতে যাবো। এটা কোনটাতে যাবে? আলটিমেট ডিসিশন কোনটা নেবেন? এক টেকনিক বলতেছে একটাতে যাও, আর এক টেকনিক বলতেছে আরেকটাতে যাও না। আইআরআর এ যাবো। হ্যাঁ, সো রিয়েল লাইফে প্র্যাকটিক্যালি হচ্ছে রিয়েল লাইফে আপনার এই আইআরআরটাকে বেশি ফলো করা হয়, কারণ পার্সেন্টেজে দেওয়া হয় প্রফিট, ঠিক আছে? আইআরআরটা দেওয়া হয়, এনপিভি হচ্ছে, কারণ আপনার হচ্ছে এটা আপ টু ইউ, আপ টু ইউ, কারণ হচ্ছে রিয়েল লাইফ আসলে এত সিম্পল না, রিয়েল লাইফ ইজ ভেরি মাচ কমপ্লেক্স। আপনাদের শুধুমাত্র খালি ক্যাশ ফ্লো, কারণ এখানে এই অ্যামাউন্ট গুলা, এটা আলটিমেটলি এই সবকিছু ডিপেন্ড করতেছে কিসের উপর বলেন তো? এই যে অ্যামাউন্ট গুলো এস্টিমেট করার উপর। এই অ্যামাউন্ট গুলো আপনার, এখন আপনি হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজার হিসেবে বা প্রজেক্ট ম্যানেজার হিসেবে আপনি এগুলো এস্টিমেট করছেন। এই এস্টিমেশনে আপনি হচ্ছে ফিউচারে কি হবে, কত টাকা পাবেন, সেটা আপনি আজকে বসে বসে হিসাব করছেন। আচ্ছা, সেটা কি আপনি কি অ্যাকুরেটলি বলতে পারেন যে আপনার 4 বছর পরে আপনি 1,500 টাকা পাবেন? দেখা গেছে আপনি যদি অ্যামাউন্ট গুলো একটু, আপনার যদি কোনো বায়াসনেস থাকে যে আপনার আপনার যদি প্রজেক্ট আপনার খুব ভালো লাগছে পার্সোনালি, আপনার নিজের কোনো স্বার্থ আছে, আপনি কি করবেন, এই ক্যাশ ইনফ্লো গুলো একটু বাড়ায় বাড়ায় বলবেন, যাতে করে এনপিভি পজিটিভ আসে, আইআরআর হায়ার আসে। আর যদি আপনার যদি কোন কারণে আপনার স্বার্থ নাই বা আপনার যদি কোনো কারণে চাচ্ছেন না প্রজেক্টে যেতে, সেটা আপনি কি করবেন, আপনার হচ্ছে প্রজেক্টের ক্যাশ ফ্লো গুলো আপনি হচ্ছে কমায় কমায় দিবেন, আউটফ্লো বেশি দেখান, তাহলে কি হবে, এনপিভি নেগেটিভ হবে, প্রজেক্ট বাদ চলে যাবে। এই সবকিছু কিন্তু হচ্ছে আপনার একটা পার্সোনাল একটা এক্সপেরিয়েন্সের উপর ভিত্তি করে অ্যামাউন্ট গুলো আপনি এস্টিমেট করছেন, ঠিক আছে? সুতরাং তাহলে কি হচ্ছে, আপনার হচ্ছে এই ক্যাশ ফ্লো এস্টিমেশন যদি ভুল হয়, দেখা গেছে কি আপনার হয়তো বা দেখা গেছে আপনার যে প্রজেক্ট আপনার অ্যাকসেপ্ট করার কথা আপনি রিজেক্ট চলে যাচ্ছেন, বা রিজেক্ট করার কথা সেটা আপনি অ্যাকসেপ্ট চলে যাচ্ছেন, তাহলে আপনার কোম্পানির লাল বাতি জ্বলে যেতে পারে। সো এই প্রজেক্ট ক্যাশ ফ্লো গুলো এস্টিমেশন গুলো দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং রিয়েল লাইফে এত সহজ না, রিয়েল লাইফ ইজ ভেরি মাচ কমপ্লিকেটেড। আপনাকে অনেক কিছু, খালি শুধুমাত্র এই অনেক কিছু কনসিডারেশন যেতে হয়, ঠিক আছে? ওইটা হচ্ছে ভেরি মাচ কমপ্লেক্স। এখন যেটা হচ্ছে গিয়ে এই আপনার আমাদের এই যে আলটিমেটলি যে এই টেকনিক গুলো আপনি যেটা বলতেছেন, ওই আপনাদের যে কেস স্টাডি যে কথাগুলো আছে, ওই আমরা একটু করে দেখবো ইনশাআল্লাহ। কেসের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের এই আপনার যে তখন হচ্ছে ওই আপনার কোন টেকনিক গুলো, যে এই এনপিভি আইআর এর যে একদম বেস্ট টেকনিক তা বলা যাবে না, সবকিছুরই লিমিটেশন, সুবিধা আছে। কারণ এইখানে ক্যাশ ফ্লো গুলো আপনার এই একটু আপনার বায়াসনেস থাকবে, আপনি একটু এই দিক সেদিক হবে, এস্টিমেশনে ভুল হবে, আপনার এনপিভি আইআরআরও ভুল আসবে, ঠিক আছে? সো যাই হোক, তো এখন হচ্ছে আপনার এনপিভি আইআরআর যদি হয়, তাহলে আপনার হচ্ছে রিয়েল লাইফে আইআরআরটাকে ফলো করা হয়, পার্সেন্টেজে আসে। আপনার এই কি বলে পরীক্ষায় যদি এইরকম যদি হয় পরীক্ষার ক্ষেত্রে, তাহলে আপনাকে ওই আপনার হচ্ছে ওই এনপিভি ধরে হচ্ছে আপনারা সলিউশনটা দিবেন, কমেন্ট করে আপনার হচ্ছে ডিসিশন দিবেন হচ্ছে এনপিভি দেখে পরীক্ষা হবে, ঠিক আছে? কারণ থিওরিটিক্যালি এনপিভি ইজ দ্য বেস্ট, বাট প্র্যাকটিক্যালি আইআরআর ইজ মোর অ্যাপ্লিকেবল, ঠিক আছে? আচ্ছা, এই গেল আমাদের অঙ্ক। তারপর হচ্ছে আমাদের যেটা হচ্ছে আরেকটা ক্যাপিটাল বাজেটিং টেকনিক, সেটা হচ্ছে আপনাদের কি বলে ওই অ্যাসাইনমেন্টে আপনাদের আছে, এই নিয়ে কথা আছে, ওয়েটেড স্কোরিং মডেল। এটা কোনো ক্যালকো আপনার কি কি বলে কোনো ফাইন্যান্সিয়াল কোনো টেকনিক না, এটা হচ্ছে ইটস ওয়ান কাইন্ড অফ কোয়ালিটেটিভ টেকনিক। কোয়ালিটেটিভ বলা যায় বা আপনি চাইলে কোয়ান্টিটেটিভ বলতে পারেন, কোয়ান্টিটেটিভ বলা যায়, কিন্তু আসলে ওই রকম যে ক্যাশ ফ্লো এস্টিমেশন বা ডিসকাউন্টিং সেরকম কোনো ম্যাথ না, ঠিক আছে? সো এইটাকে আপনি কোয়ালিটেটিভ বা কিছু ক্ষেত্রে আপনি কোয়ান্টিটেটিভ বলা যায়, কিন্তু আপনার হচ্ছে মোর কোয়ালিটেটিভ ইন নেচার, ঠিক আছে? কারণ এইটা হচ্ছে আপনার অনেক কিছু আন্দাজ করার ব্যাপার। যাই হোক, আসেন আমরা দেখি যেটা হচ্ছে যে ওয়েটেড স্কোরিং মডেল, এর কনসেপ্টটা হচ্ছে যে আপনার হচ্ছে কিছু আপনি ক্রাইটেরিয়া ফিক্স করবেন, কিছু ক্রাইটেরিয়া ফিক্স করবেন, যে ক্রাইটেরিয়া হতে পারে আপনার বেসড অন টাইম, যে কত সময় লাগতে পারে, কোনটার প্রায়োরিটি বেশি কম, আপনার হচ্ছে কোনটার পেব্যাক কত ইয়ার হতে পারে, বা হচ্ছে আপনার বস এটা পছন্দ করে কিনা, আপনার কোনো ধরনের কোনো উপর থেকে কোনো প্রেসার আছে কিনা, বা হচ্ছে বিভিন্ন ধরনের মানে যে ক্রাইটেরিয়াটা আপনার ফাইন্যান্সিয়াল ইম্পর্টেন্সটা কিরকম, বা ফান্ডিং কোনো লিমিটেশন আছে কিনা,
মানে বিভিন্ন ক্রাইটেরিয়া আপনি সেট করতে পারেন। আমরা একটু হচ্ছে পরে একটা আমরা এক্সাম্পল নেক্সট স্লাইডে আমরা দেখতেছি। তারপরে তাহলে আপনি হচ্ছে ক্রাইটেরিয়া, বিভিন্ন ক্রাইটেরিয়া ফিক্স করলেন, ক্রাইটেরিয়ার পরে প্রত্যেকটা ক্রাইটেরিয়াকে একটা ওয়েট দিলেন। এই ওয়েটটা হচ্ছে আপনার পার্সোনাল জাজমেন্ট। এই ওয়েটটা হচ্ছে আপনার পার্সোনাল জাজমেন্ট, কোনটার ওয়েট বেশি দিবেন, কোনটার ওয়েট কম দিবেন। এই 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 হচ্ছে তাহলে আপনি হচ্ছে ক্রাইটেরিয়ার আপনি ওয়েট দিলেন এবং ওই প্রত্যেকটা ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি প্রজেক্টটাকে আপনি স্কোর অ্যাসাইন করলেন। তাহলে প্রত্যেকটা ক্রাইটেরিয়া হচ্ছে ওয়েট থাকবে, যে ওই ক্রাইটেরিয়াটা ইটসেলফ কতটুকু গুরুত্বপূর্ণ, আর ওই ক্রাইটেরিয়া অনুযায়ী এই প্রজেক্টের একটা স্কোর আপনি নির্ধারণ করবেন। ওইটা আপনার পার্সোনাল জাজমেন্ট। আপনি ওয়েট পাইলেন আর স্কোর পাইলেন, এবার দুইটাকে গুণ করলে আপনি পাবেন হচ্ছে ওয়েটেড স্কোর। এই ওয়েটেড স্কোর থেকে হাইয়েস্ট যে ভ্যালুটা হবে সেটাই হচ্ছে উইন করবে। আমার এইটাই আসলে আমরা একটা অঙ্কের মাধ্যমে দেখি। ধরেন পরীক্ষার হলে আমি আপনাকে ক্রাইটেরিয়া গুলো দিয়ে দিলাম, আপনাকে ওয়েটটা দিয়ে দিলাম, আর হচ্ছে এই আপনার প্রজেক্ট 1 এর স্কোর আর হচ্ছে প্রজেক্ট 2 এর স্কোর, এই চারটা কলাম দিয়ে দিলাম। এই চারটা কলাম, এটা 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 আর হচ্ছে এটা, চারটা কলাম আপনাকে দিয়ে দিলাম, দিয়ে আমি বললাম যে ওয়েটেড স্কোর মডেল ইউজ করে আপনার কোনটা যাওয়া উচিত। ঠিক আছে, তাহলে আপনার নতুন করে এই যে দুইটা কলাম আপনাকে থাকতে হবে। ঠিক আছে, ক্রাইটেরিয়া কি, যেমন এই অঙ্কে বলা আছে আপনার বস এই আপনার হচ্ছে এই 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 যে এই যে প্রজেক্টটা কতটুকু লাইক করে সেটা, আপনার প্রজেক্টটা লট অফ মানি করবে কিনা, ঠিক আছে, আপনার হচ্ছে তাড়াতাড়ি টাইম যে তাড়াতাড়ি করতে পারবেন কিনা, এবং কি বলে যে আপনার এই যে প্রজেক্টের টেকনোলজি কিরকম ইউজ করবে, বা ফাইন্যান্সিয়াল কোনো রিস্ক আছে কিনা, বা আরো অন্যান্য ফ্যাক্টর আপনি চাইলে ইউজ করতে পারেন। ঠিক আছে, যেমন আপনাদের অ্যাসাইনমেন্ট আছে ওই আমরা একটু পরেই দেখব। এখন এইরকম আরো অনেক ক্রাইটেরিয়া আপনি সেট করতে পারেন। আচ্ছা, এবার ক্রাইটেরিয়া গুলো ওয়েট মনে রাখবেন, ওয়েট সবসময় কি হবে 100% টোটাল হবে। যে ওয়েট আপনি বলতেছেন কি যে টোটাল যতগুলো ক্রাইটেরিয়া বলতেছেন তার মধ্যে আপনি আপনার বস পছন্দ করে কিনা তার হচ্ছে হাইয়েস্ট ওয়েট আপনি দিচ্ছেন। এটা হচ্ছে এটা এখন কোনটার কতটুকু তার হচ্ছে সেটা আপনার বেসড অন পার্সোনাল জাজমেন্ট। আপনার তার মানে খেয়াল করেন আপনার বসের পছন্দ অপছন্দটা এখানে খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু এখন এখন এটা 40%, এরপর হচ্ছে টাকা আপনার কতটুকু পড়বে সেটা হচ্ছে ওয়েট দিচ্ছেন আপনি 30%, আপনি টাইমকে ওয়েট দিচ্ছেন 20%, টেকনোলজি ওয়েট দেন 10%। এখন এই 40% এর জায়গায় আপনার কোনো জায়গায় 60% হতে পারে, কোনো জায়গায় 30% হতে পারে, বেসড অন ইউ। এই হচ্ছে আপনার কি বলে ওই আপনার আরবিট্রারি পার্সোনাল জাজমেন্ট। ঠিক আছে, এটা রিয়েল লাইফে এখন এটা আপনি ঠিক করবেন যে কোনটার গুরুত্ব কতটুকু। অঙ্কে যদি পরীক্ষায় আসে এগুলো দেওয়া থাকবে। এবার এই প্রত্যেকটা ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি আবার ওই আপনার প্রজেক্ট ধরেন প্রজেক্ট 1 আর প্রজেক্ট 2 দুইটা প্রজেক্ট, এই দুইটা প্রজেক্টের আপনার হচ্ছে স্কোর গুলো আপনি এখন ওই 100 এর মধ্যে আপনি এইটা স্কোর 100 এর মধ্যে হতে পারে বা কতর মধ্যে শেষ আপনার অঙ্কে বলা থাকতে পারে। এখানে বুঝতে পারছেন যে হচ্ছে 100 এর মধ্যে। এখন এই 100 স্কোরের মধ্যে আপনি বলতেছেন যে ঠিক আছে আমার 100 এর মধ্যে আমি বলতেছি আচ্ছা এটা 100 বা কত সেটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, যেহেতু কিছু বলা নাই। আচ্ছা এদের যোগফল যে 100 হতে হবে এমন কোনো কথা না। ঠিক আছে, এটা অঙ্কের এই ইনফরমেশনের উপর নির্ভর করে। ধরেন হয়তোবা আপনি এই অঙ্ক ধরে যতটুকু বোঝা যাচ্ছে হয়তো 50-এর মধ্যে স্কোর করেছে, বাট কিছু বলা না, যাই হোক। আচ্ছা, যেমন আপনার এই বস পছন্দ করে কিনা ওইটা অনুযায়ী আপনি হচ্ছে কি বলেছেন সেটা আপনি হয়তো বলতেছেন যে 50-এর মধ্যে দেয়া গেছে, আপনি হয়তো বলতেছেন যে বস হয়তো আপনার 40 স্কোর দিচ্ছেন বসের পছন্দ, টাকা হয়তো অনেক টাকা আর্ন করবে, আপনি 50 স্কোর দিচ্ছেন। আপনি কতটুকু টাইম ফাস্ট করতে পারবেন সেটা হচ্ছে খুব দ্রুত করবেন কিনা টেকনোলজি সেরকম। এটাও কিন্তু বেসড অন ইউর পার্সোনাল জাজমেন্ট। সো পার্সোনাল জাজমেন্ট যেখানে থাকবে সেখানে বায়াসনেস হতে পারে, পক্ষপাতিত্ব হতে পারে, ঠিক আছে, সেটা একটা লিমিটেশন। ওকে, সেটা আপনি ফাইন্যান্সিয়াল মডেলিং বলেন আর হচ্ছে আপনার কোয়ালিটেটিভ মডেল বলে যেটাই বলেন। ঠিক আছে, আচ্ছা এখন এই দুইটারে কি করবেন আপনি এখন হচ্ছে ওই আপনার হচ্ছে ওই আপনার থার্ড যে কলাম এখন বি আর সি কলামকে আপনি গুণ করবেন, সেটা আপনি হচ্ছে ওয়েটেড স্কোর, ওয়েটেড স্কোর দুইটা গুণ, তুমি যে 40% আর হচ্ছে 40, ওকে 40% হচ্ছে 0.4, ওকে 0.4, তাহলে 0.4 ইনটু হচ্ছে এই আপনার কি বলে 40,
তাহলে হচ্ছে আপনার কি বলে 4 4 16, তাহলে 16 জাস্ট হচ্ছে সেগুলো গুণ করে এই আপনার 31 হচ্ছে 0.30 ইন্টু 50, তাহলে হচ্ছে 15, এরকম গুণ করে আপনি পাবেন সেটা হচ্ছে ওয়েটেড স্কোর। ঠিক সেম ভাবে এই আপনার কি বলে এই ওয়েট তো সবার জন্য মানে দুইটার জন্য সেম ওয়েট, আপনার প্রজেক্ট যেটাই হোক না কেন জাস্ট হচ্ছে ক্রাইটেরিয়ার ওয়েট আপনি দিচ্ছেন, এগুলা ওয়েট গুলা দুইটার জন্য সেম। আর এখন স্কোর হচ্ছে আপনার প্রজেক্ট 1 এর স্কোর হচ্ছে এই আপনার কলাম সিটা, আর প্রজেক্ট 2 এর স্কোর হচ্ছে কলাম ই। ওকে, প্রজেক্ট 2 তে গিয়ে আচ্ছা সেটা বলতেছে যে আপনার কি বলে আপনার হচ্ছে বস পছন্দ করে ওইটা খুব বেশি পছন্দ হচ্ছে 60 দিচ্ছে, মানে এটা সম্ভবত 100 মনে স্কোর করছে। আচ্ছা যাই হোক, সেটা কততে করছে সেটা কোনো ব্যাপার না। এখন আপনার হচ্ছে বস পছন্দ করে খুব বেশি, আপনার টাকা আর্ন করবে একটু কম, এই প্রজেক্টটা আর্ন করতে ধরেন কি বলে 50 টাকা আর্ন, যে স্কোর করছেন 50 কিন্তু এখানে স্কোর করছেন 30, এরকম। ঠিক আছে, অন্যগুলো মোটামুটি কম বেশি সেম। মানে প্রজেক্ট 2টাকে হচ্ছে বস খুব পছন্দ করে যদিও টাকা আর্ন করে কম, কিন্তু প্রজেক্ট 1টাকে হচ্ছে বস পছন্দ করে একটু কম স্যার যদিও। ওটা স্যার এটা কিসের বেসিস উপরে করছেন এই যে প্রজেক্ট এখন যেটা 60 30 কোনটা? 60 30 স্যার এই যে হ্যাঁ, এখন যে সেটা হচ্ছে প্রজেক্ট 2 এর জন্য, এটা হচ্ছে অন্য আরেকটা প্রজেক্ট, প্রজেক্ট 2 এর জন্য। কিন্তু স্যার এটাতে কি আসলে রিয়েল পিকচার আসবে যেহেতু না, বায়াসনেস না, আছে? আমি তো সেটাই তো বললাম, যেটা জি স্যার। আপনার মানে আপনার বায়াসনেস সবগুলোতে আছে। আমরা একটু আগে যে এনপিভি আইআরআর করে আসলাম সেটা তো বায়াস নেই, কারণ আপনি যদি ক্যাশ ফ্লো যদি একটু এই দিক সেদিক করেন তাহলে তো আপনার এই আপনার হচ্ছে আপনার ডিসিশন চেঞ্জ হয়ে যাবে। বায়াসনেস সব জায়গাতে আছে, তারপরেও এখন কোনটাতে একটু কম বেশি ওই আপনাদের একটু পরে আমরা যদি কেস স্টাডি নিয়ে কথা বলবো, ওইটাই যে কেস স্টাডি হচ্ছে রিয়েল লাইফে আপনি কোনটাতে যাবেন কি করবেন না। ঠিক আছে, এখন আমরা যেটা সেটা হচ্ছে যে আপনার যে প্রজেক্ট 2 এর ক্ষেত্রে আমরা ওই স্কোরিং গুলো দেখে বুঝতে পারি যে স্কোর হচ্ছে আপনার ধরেন কি বলে যে বস পছন্দ করে কিনা, সেই স্কোরটা আমি বলছি যে আপনার 40 প্রজেক্ট 1 এর জন্য, আর প্রজেক্ট 2 এর জন্য হচ্ছে আপনার 60। তার মানে কি বস হচ্ছে প্রজেক্ট 2টা বেশি পছন্দ করে সেজন্য স্কোর বেশি। আপনার হচ্ছে টাকা আর্ন করবে কিনা, আপনার প্রজেক্ট 1 হচ্ছে 50 আর প্রজেক্ট 2 এর স্কোর হচ্ছে 30, তার মানে প্রজেক্ট 2 এর স্কোর আপনার টাকা আর্ন করবে কম কিন্তু বস পছন্দ করে বেশি। প্রজেক্ট 1 হচ্ছে টাকা আর্ন করবে বেশি কিন্তু বস পছন্দ করে কম। ঠিক আছে, এরকম ভাবে এখন তাহলে হচ্ছে স্কোর আর আপনার হচ্ছে ওয়েট আমরা ধরছিলাম যে এই এই প্রত্যেকটা হচ্ছে ক্রাইটেরিয়ার মধ্যে ওয়েট আমরা কত পার্সেন্ট কোনটার ওয়েটটা বেশি। এখন ওয়েট আর হচ্ছে তার হচ্ছে আপনার স্কোর প্রজেক্ট 1 এর স্কোর আর হচ্ছে ওয়েট আর হচ্ছে প্রজেক্ট 2 এর স্কোর সেটা গুণ করে এই যে 0.40 আর হচ্ছে 60 গুণ করলে 424, তাহলে আপনি হচ্ছে এইভাবে আপনি হচ্ছে ওয়েটের স্কোর গুলা পাবেন। এই ওয়েটেড স্কোর গুলা যোগ করলে আপনার হচ্ছে প্রজেক্ট 1 এর টোটাল স্কোর জাস্ট যোগ করবেন আপনার 38, 16 যোগ 15 যোগ 5 যোগ 2, আর প্রজেক্ট 2 এর হচ্ছে স্কোর গুলা যোগ করলে হচ্ছে 39.5। খেয়াল করেন তাহলে হচ্ছে কোনটার স্কোর বেশি, প্রজেক্ট বি 38 হচ্ছে 39.5 বেশি, তাহলে আমার যেটার হচ্ছে হায়ার স্কোর আমি সেটাকে অ্যাকসেপ্ট করব। সেই জন্য হচ্ছে আপনি দেখুন প্রজেক্ট 2 উইন্স বিকজ ইট ইজ দ্য হাইয়েস্ট ওয়েটেড স্কোর, যদিও এটা হচ্ছে লেস মানি করে কিন্তু হচ্ছে ওই যে বস পছন্দ করে সেজন্য বলা আছে দ্যাট প্রজেক্ট সিলেকশন ইজ নট অলওয়েজ মেড অন দ্য বেসিস অফ রেশনাল অ্যানালাইসিস। রিয়েল লাইফে অনেক সময় রেশনাল না, অর্গানাইজেশনাল পলিটিক্স একটা গুরুত্বপূর্ণ একটা কাজ করে, বা হচ্ছে ব্যুরোক্রেসির ক্ষেত্রে বিশেষ করে দেখবেন বিভিন্ন মন্ত্রণালয়ে দেখবেন যে ওই মন্ত্রী বা ওই এমপি বা সেই সচিব পছন্দ করে কিনা, স্বার্থ বেশি আছে কিনা, ঠিক আছে, যে দুর্নীতির সুযোগ আছে কিনা, ওইরকম যে হচ্ছে কি সেই জন্য দেখা গেছে কি তারা অনেক সময় তার উপর বেস করে সেই প্রজেক্ট গুলো ডিসিশন নিয়ে আমরা যেরকম এখন হচ্ছে বিভিন্ন পিকচার দেখি। যাই হোক ওই আমরা সেসব কথাবার্তা নিয়ে না বলি কারণ সেগুলো নিয়ে কথা বলা এখন ব্যাপার, হচ্ছে অফ দ্য টপিক। এখন যেটা হচ্ছে যে আমাদের যে জিনিসটা হচ্ছে মানে রিয়েল লাইফে এরকম মানে আপনার কোম্পানি তো দেখা গেছে আপনার যে বস বা ম্যানেজার দেখা গেছে তার একটা সে কোনটাকে পছন্দ করে, সুতরাং টাকা সবসময় ফ্যাক্টর করে, সেটা তো প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে হতে পারে। আমার পার্সোনাল চয়েস বড় কথা না, টাকাটা হচ্ছে বড় কথা, যেটা বেশি আর্ন করবে সেটা আমি যাবো। কিন্তু আপনার বিশেষ করে যেগুলো হচ্ছে গভর্নমেন্ট বা হচ্ছে সরকারি অর্গানাইজেশন সেক্ষেত্রে বা হচ্ছে গভর্নমেন্ট ব্যুরোক্রেসির ক্ষেত্রে এই আপনার কি বলে পলিটিক্স খুব বেশি গুরুত্বপূর্ণ।
ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আপনার জাস্ট একটা হচ্ছে কমেন্ট আর কি, মানে সুবিধা অসুবিধার জন্য। আপনার অঙ্ক আসলে জাস্ট আপনি বলবেন যেটা স্কোর বেশি আপনি সেটাকে আপনি অ্যাসাইন করবেন। ঠিক আছে, বুঝে গেছে কনসেপ্টটা? ওকে, সো এই হচ্ছে আমাদের কি বলে ক্যাপিটাল বাজেটিং এর চ্যাপ্টার, আমাদের হচ্ছে ম্যাথ। এখন আপনাদের কেসটা নিয়ে আমি একটু কথা বলবো। অ্যাসাইনমেন্ট 2, অ্যাসাইনমেন্ট 2 এর যে কোয়েশ্চেন 5, ওকে, যে কেসটা আছে যে নোভা ওয়েস্টার্ন কোম্পানি তাদের সিলেকশন নিয়ে অনেক কথা বলা আছে, আপনারা পরে দেখেন। আমি জাস্ট কি বলে বেসিক কথাটা একটু বলছি। আপনারা, আমি একটু 2 মিনিট সময় দিলাম, একটু রিডিং করেন, স্লাইডটা একটু রিডিং করেন, হ্যাঁ, যে কি বলছে একটু বোঝার চেষ্টা করেন। জি, ওকে, সো আমাদের যে জিনিসটা হচ্ছে এখানে যে কথাগুলো বলা হচ্ছে সেটা হচ্ছে যে আমার এই একটা কোম্পানির শেষে হচ্ছে কি বলে যে ম্যানেজার, সেটা হচ্ছে প্রজেক্ট, দুইটা প্রজেক্ট আছে, দুইটা প্রজেক্টকে সে হচ্ছে দুইটা গ্রুপ দ্বারা, টু ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ দ্বারা হচ্ছে সে আপনার সে হচ্ছে দেখাইছে, মানে জাজ করেছে, প্রজেক্ট স্ক্রিনিং করাইছে। একটা প্রজেক্টের নাম হচ্ছে জেমিনি, আর একটা প্রজেক্টের নাম হচ্ছে জেনাস। ওকে, তো সেখানে আপনার দুইটাই ইয়ে করাইছে। Evaluation of both projects decide হচ্ছে যে which one Nova Western should support because of budget restrictions. ওই যে আমাদের mutually exclusive, তার মানে হচ্ছে আমাদের capital rationing করতে হবে। So there is no way that both projects should be funded. তার মানে একটা, মানে যে কোনো একটা চুজ করতে পারবে budget restriction, mutually exclusive। তো ফার্স্ট যে টিম, দুইটা টিম করছিল, ফার্স্ট টিমের করতে শেষে ইউজ করছে হচ্ছে আপনার কি বলে স্কোরিং মডেল, ওকে, যেটা হচ্ছে ওই আমাদের যে ওয়েটেজ স্কোরিং মডেল যেটা ওইটা ইউজ করছে। তার হচ্ছে 5টা ক্যাটাগরি ইউজ করছে সে, ওকে, সে হচ্ছে 5টা ক্যাটাগরি ওই আপনার যে ক্রাইটেরিয়া ইউজ করছে, এবং স্কোর গুলা দিয়েছে হচ্ছে 3, ওই আপনার হচ্ছে 1 2 3, জাস্ট 3টা, 1 2 3 লো মিডিয়াম হাই, জাস্ট আপনার স্কোর নিয়ে বলা আছে। এই যে আপনার হচ্ছে দুইটা প্রজেক্ট জেনাস আর হচ্ছে জেমিনি। যেটা প্রজেক্টের আপনার যে ক্রাইটেরিয়া গুলো কি, একটা হচ্ছে স্ট্র্যাটেজিক ফিট, ওকে, এটা হচ্ছে কোম্পানিতে কতটুকু ফিট করে কোম্পানির স্ট্র্যাটেজি, তার সাথে আপনার যে প্রবাবিলিটি অফ টেকনিক্যাল সাকসেস, যে টেকনিক্যালিটি কতটুকু আছে, ফাইনান্সিয়াল রিস্ক, ফাইনান্সিয়াল আর্থিক দিক থেকে কতটুকু রিস্ক আছে, আপনার পটেনশিয়াল প্রফিট, কতটুকু প্রফিট করার সম্ভাবনা, আর স্ট্র্যাটেজিক লিভারেজ। স্ট্র্যাটেজিক হচ্ছে লিভারেজটা কি বলছে, যে এবিলিটি অফ দ্য প্রজেক্ট টু এমপ্লয় এন্ড এনহ্যান্স দ্য কোম্পানি রিসোর্সেস এন্ড টেকনিক্যাল ক্যাপাবিলিটিস, মানে এই প্রজেক্টটা নিলে কোম্পানি রিসোর্স এবং টেকনিক্যাল ক্যাপাসিটি কতটুকু আমরা সেটাকে ইউটিলাইজ করা যাবে। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে স্ট্র্যাটেজিক লেভারেজ। আচ্ছা, প্রত্যেকটা এই ইম্পর্টেন্সটা মানে হচ্ছে ওয়েট, এই ইম্পর্টেন্স মানে হচ্ছে ওয়েট, ইম্পর্টেন্স মানে হচ্ছে ওয়েট। ঠিক আছে, ওয়েট মানে গুরুত্ব বা ইম্পর্টেন্স। আচ্ছা, এই ওয়েট হচ্ছে 1 2 3 এর মধ্যে দেওয়া আছে, আর স্কোর দেওয়া আছে। আপনার প্রজেক্ট জেনাসের স্কোর হচ্ছে এগুলা, আর প্রজেক্ট, হ্যাঁ দেখেন ওয়েট কিন্তু হচ্ছে দুইটার জন্য সেম, এই ওয়েট হচ্ছে দুইটার জন্য সেম, এরা সেম। ঠিক আছে, ক্রাইটেরিয়ার জন্য ওয়েট হচ্ছে একটা, ওই আপনার হচ্ছে দুইটাই সেম, আর স্কোর হচ্ছে একটা প্রজেক্টের জন্য একটা। যেমন দেখেন আপনার প্রজেক্ট জেনাস হচ্ছে যেমন তার স্ট্র্যাটেজিক ফিট হচ্ছে কি বলে, এই আপনার মানে কোম্পানির সাথে, এই কোম্পানির স্ট্র্যাটেজির সাথে যায় বেশি হচ্ছে জেমিনি। কি বলে সাকসেস হচ্ছে দুইজনেরই সেম, দুই করে রিস্কও সেম। তারপর হচ্ছে প্রফিট, দেখেন যে প্রফিট হচ্ছে দুইজনেরই সেম, আর হচ্ছে লেভারেজ হচ্ছে মানে স্ট্র্যাটেজিক দিক থেকে হচ্ছে আপনার হচ্ছে জেমিনির ইয়েটা বেশি। মানে তার মানে হচ্ছে অন্যগুলো মোটামুটি সেম, খালি ওই স্ট্র্যাটেজিক লেভারেজটা কি একটু বলবেন স্যার? স্ট্র্যাটেজিক লেভারেজ
আচ্ছা, লেভারেজ হচ্ছে যে আপনার হচ্ছে মানে নর্মাল ভাষায় হচ্ছে যেটা হচ্ছে মানে কোনো একটা জিনিস দিয়ে আরেকটা জিনিসকে ত্বরান্বিত করা, ঠিক আছে, একটু স্পিড আপ করা। মানে স্ট্র্যাটেজি লেভারেজটা হচ্ছে যে এই প্রজেক্টটা যদি আপনি নেন, কি হবে, এই প্রজেক্টটা নিলে আপনার কোম্পানির যে রিসোর্স আছে, আপনার কোম্পানির যে টেকনিক্যাল ক্যাপাসিটি আছে, সেগুলা স্পিড আপ হবে, সেগুলোর এফিসিয়েন্সি বাড়বে। বুঝতে পারছেন? ওকে, এখন মানে অনুঘটক হিসেবে কাজ করবে এরকম একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আপনার এই এখানে দেখেন বলা আছে। তার মানে স্যার এখানে তো রিস্কটা আসলে বেশি হচ্ছে জেমিনি, রাইট? না, রিস্ক হচ্ছে দুজনেরই সেম মোটামুটি। ফিনান্সিয়াল রিস্ক যেটা স্যার, স্কোর, ফিনান্সিয়াল রিস্কে হ্যাঁ 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 হ্যাঁ, সরি, এ হচ্ছে 1 আর এ হচ্ছে 2, তার কারণ হচ্ছে রিস্ক বেশি। হ্যাঁ, রিস্ক বেশি এবং স্ট্র্যাটেজিক দিক থেকে সুবিধাটাও বেশি, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে দেখ, আচ্ছা আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার এখানে অঙ্ক করেও দেওয়া আছে, দুইটাকে গুণ করে এই যে ওয়েটেড স্কোর যোগ করে, আর স্কোর হচ্ছে 22 আর তার স্কোর হচ্ছে 28, তাহলে কোনটাতে যাবেন আপনি? পাশে যাবো স্যার। জেমিনি। ওকে, সেখানে অঙ্ক সলিউশনও করে দেওয়া আছে। আপনার কাছে গেলে কমেন্ট চাইছে এবং সুবিধা অসুবিধা আপনি কি মনে করেন যুক্তি দিয়ে বলতেছে যে এই রেজাল্ট অনুযায়ী প্রজেক্ট জেমিনি হচ্ছে আপনাদের বেস্ট চয়েস, ঠিক আছে। হাউএভার ওই আপনার কি বলে যে ওই তারা এর পাশাপাশি তারা ওই এনপিভি অ্যানালাইসিসও করছে, ওই ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসও করছে। আমাদের নেক্সট যে স্লাইড আছে সেখানে তো রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কত, 15%, সেটা কি ডিসকাউন্ট রেট। ওকে, আর অ্যান্টিসিপেটেড ইনফ্লেশন রেট 3%, আমরা সেটা নিয়ে অঙ্কে কথা বলি নাই। আপনার ইনফ্লেশন যদি থাকে সেটাকে ওই ক্যাশ সাথে যোগ করে দিবেন, রিকোয়ার্ড রেটের সাথে হচ্ছে আপনার 3% যোগ করে দিলে সেটা কি হচ্ছে আপনার আলটিমেট কি ডিসকাউন্ট রেট, ঠিক আছে। আপনার হচ্ছে 15% ছিল, এই আপনার হচ্ছে 15% আর তার সাথে ইনফ্লেশন আসা হচ্ছে আপনার 3%, তাহলে যোগ করলে আপনার ডিসকাউন্ট রেট কত পার্সেন্ট হবে? ডিসকাউন্ট রেট 18%। এটাই হচ্ছে আমাদের নিউ কে, ঠিক আছে। ওকে, সো দুইটা প্রজেক্টের জন্য এই যে আমাদের তথ্য দেওয়া আছে, দুইটা প্রজেক্টের জন্য, প্রজেক্ট জেনাস আর হচ্ছে প্রজেক্ট জেমিনি। সেখানে দেখেন আমার প্রজেক্ট জেনাসের হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 2.5 লাখ টাকা আর হচ্ছে জেমিনির হচ্ছে 4 লাখ টাকা। দুইটা কিন্তু সেম না, আলাদা আলাদা কস্ট। আপনার প্রজেক্ট জেমিনির জন্য খরচ বেশি, লাইফও সমান না। লাইফ তার হচ্ছে 5 বছর, এর লাইফ হচ্ছে 3 বছর প্রজেক্ট, ঠিক আছে। 3 বছরের প্রজেক্ট, তাদের হচ্ছে দেখেন 5 বছরের ক্যাশ ফ্লো দেওয়া আছে, ক্যাশ ইনফ্লো গুলো। আর এইটা হচ্ছে 3 বছর, তার আপনার 3 ইয়ার্স এর ক্যাশ ইনফ্লো গুলো দেওয়া আছে। হ্যাঁ, দেখেন 1 থেকে শুরু, জিরোটা দেওয়া না, কারণ জিরোর মানে হচ্ছে এইটা দেওয়া আছে এখানে, ঠিক আছে। ওকে, জিরো মানে হচ্ছে ক্যাশ আউটফ্লো, ঠিক আছে, নেগেটিভ। ওকে, এখন এটাও আপনাকে অঙ্কও করতে হবে না এখানে, বিকজ এখানে অঙ্কের সমাধান ও সলিউশনও দেওয়া আছে। তারা হচ্ছে কি বলে যে স্কোরিং মডেল বলতেছিল কি প্রজেক্ট জেমিনি, ওই যে 28 যেটা হাইয়েস্ট স্কোর, আমি সেটাতে যাব। আর এই আপনার যে ফাইন্যান্সিয়াল স্ক্রিনিং মডেল, তার মানে হচ্ছে এই যে ওই এনপিভি অ্যানালাইসিস, যেটা হ্যাঁ ফাইন্যান্সিয়াল স্ক্রিনিং বলতে আমরা বলতেছি এনপিভি, সেটা বলতেছে কি ফেভার দ্য হায়ার প্রজেক্ট এনপিভি, বলতেছে প্রজেক্ট জেনাস। এই যে প্রজেক্ট জেনাস যেটা, তার হচ্ছে এনপিভি বেশি, আপনার অঙ্কে বলেই দিয়েছে। তাহলে প্রজেক্ট জেমিনি হচ্ছে স্কোরিং মডেল বলে প্রজেক্ট জেমিনিতে যাইতে, আর এনপিভি বলে হচ্ছে আপনার জেনাসে যাইতে। এখন তাহলে দুই টেকনিক বলতেছে দুইটাতে যাইতে। এখন হচ্ছে বলতেছে যে আপনার কি বলতে রিকমেন্ডেশন লাগবে, সেটা হচ্ছে আলটিমেটলি সেটা এখন কোনটাতে যাবে। এখন তার যে টপ ম্যানেজমেন্ট, তার সাথে মিটিং আছে, তাদেরকে সে কি অ্যান্সার দিবে। এখন দুই টেকনিক বলতেছে দুইটাতে যাবে, ফাইন্যান্সিয়াল টেকনিক বলতেছে আপনার জেনাস এনপিভি, আচ্ছা আপনি বলে জেমিনি ওই স্কোরিং মডেল বলতেছে হচ্ছে জেমিনি। এখন আলটিমেটলি সে কোনটাকে আপনার সাজেস্ট করবে, এবং যে আপনি এখন যে কোয়েশ্চেন গুলো অ্যান্সার করবেন আপনার জন্য, এখন ফিলিস ওই কোম্পানি ম্যানেজার বা সিইও যেটাই বলে, সে আপনাকে ডাকছে, আপনি হচ্ছেন ধরেন কি বলে যে ওই আপনার প্রজেক্ট ম্যানেজার বলছে, আপনাকে বলছে যে তার এই যে আপনার কন্ট্রাডিকশন আছে দুইটা টেকনিক নিয়ে, সেখানে তাকে হেল্প করতে। আপনি কিভাবে এক্সপ্লেইন করবেন the reasons for this divergence of opinion from the one technique to the next? What are the strength and weakness of each screening method? মানে
দুইটা টেকনিক কেন ডাইভারজেন্স মানে হচ্ছে ডিফারেন্স, কেন ডিফারেন্সটা হইল, এবং এই প্রত্যেকটা টেকনিকের এই সুবিধা কি অসুবিধা কি, আমার থিওরিটিক্যাল অ্যান্সার। এই যে এনপিভি অ্যানালাইসিস, এনপিভি এই এখানে হচ্ছে আপনার ইয়া কি, আপনার কি বলে যে সুবিধা অসুবিধা কি, আর ওই যে আপনার স্কোরিং মডেল তার সুবিধা অসুবিধা কি, আপনার 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে। বুঝতে পেরেছেন? তো এনপিভি সুবিধা অসুবিধা সেটা ওই আমি যে লিংক দিয়েছিলাম, ওই যে থিওরি চেকিং করাইছিলাম সেখানে, এই যে এইখানে হচ্ছে কি আপনি পাবেন। আর স্কোরিং মডেলের সুবিধা অসুবিধা একটু নেট থেকে একটু দেখে নিয়ে আপনারা, ঠিক আছে? যে ওয়েটেড স্কোরিং মডেল ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট দিয়ে হচ্ছে সেটার কি বলে সুবিধা অসুবিধা একটু দেখে নিন। আর আমরা তো কি বলে ওই যে অসুবিধা কথা ওই আমরা তো কনসেপচুয়ালি যে বুঝলাম সেটা হচ্ছে আপনার যে বায়াসনেস থাকার সুযোগ, এনপিবির ক্ষেত্রেও সেটা হতে পারে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে চুজ দ্য প্রজেক্ট দ্যাট ইউ ফিল, আপনি যেটা মনে করছেন বেসড অন দ্য অ্যাবাভ অ্যানালাইসিস নোবেল ওয়েস্টার্ন শুড সিলেক্ট, ডিফেন্ড ইউর চয়েস। মনে রাখবেন এই কেসের অ্যানসার একজনের এক রকম হবে। আপনি কোনটা, আপনার এনপিবি বলতেছে জেনাসে যাইতে, জেমিনি বলতেছে আপনার হচ্ছে কি বলে এই আপনার কি স্কোরিং মডেল বলতেছে জেমিনি দিতে। এখন আপনি কোনটা? এখন আপনাদের মধ্যে কেউ হয়তো বলবেন যে আমি জেনাসে যাব, আমি এনপিবি কে সাপোর্ট করি বেশি, আরেকজন হয়তো বলবেন না আমি জেমিনিতে যাব, আমি স্কোরিং সাপোর্ট করি বেশি। যাই করেন আপনি আপনার কথাটা বলবেন, ঠিক আছে? আপনি আপনার কথা বলবেন এবং কেন আপনি সেটা চয়েসটা বলছেন সেটা আপনি ডিফেন্ড করবেন। এখন আপনি যদি বলেন যে আপনি এনপিবির কথা বলেন, সেক্ষেত্রে এনপিবির যে সুবিধাগুলো আছে আপনি সেগুলো বলবেন। ওই আপনার হচ্ছে রিয়েল লাইফ সে কিভাবে ইয়ে করে। আবার যে হচ্ছে স্কোরিং এর ইয়েগুলো আপনার হচ্ছে জেমিনির কথা, যে হচ্ছে জেনাসকে সাপোর্ট করবে, যে হচ্ছে জেনাসকে সাপোর্ট করবেন, এনপিবির হচ্ছে সুবিধাগুলোকে হাইলাইট করবেন, আপনি ডিফেন্ড করবেন। আর হচ্ছে ওই স্কোরিং মডেলের হচ্ছে অসুবিধাগুলোকে আপনি আপনার হচ্ছে বলবেন। আবার যে হচ্ছে জেমিনির কথা বলবেন সে হচ্ছে স্কোরিং এর সুবিধাগুলোকে হাইলাইট করবেন, আর এনপিবির হচ্ছে অসুবিধাগুলোকে হাইলাইট করবেন। যে না এনপিবির ক্ষেত্রে আমার এস্টিমেশন, আমি যে ক্যাশ ফ্লো গুলো এস্টিমেট করছি আমার সেখানেও আমার হচ্ছে কম বেশি আমি করতে পারি। আমি যে ডিসকাউন্ট রেটটা বলছিলাম 15% বা 18%, সেখানেও আমার ভুল হতে পারে, ঠিক আছে? ওকে। আর যদি আপনি যদি এনপিবি কে যদি সাপোর্ট করেন সেক্ষেত্রে আপনি স্কোরিং মডেলের কথা আপনি অসুবিধাগুলো বলবেন, যে আমার সেখানে পলিটিক্যাল ব্যাপার থাকে, বা এই যে আপনি যে স্কোরিংটা বলতেছেন যে স্কোর কিসের বেসিস, হচ্ছে পার্সোনাল একটা জাজমেন্টের ব্যাপারে বলতেছেন, যে রিস্ক এর বেশি আপনি কিভাবে বুঝলেন, বা হচ্ছে প্রবাবিলিটি, এই যে আপনি যে প্রবাবিলিটি বলতেছেন সেটা তো আপনার কি আপনার হচ্ছে প্রবাবিলিটি রং হতে পারে, আপনি ভবিষ্যতের জিনিস রং হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এইভাবে মানে আপনার যে যেটাকে সাপোর্ট করেন সেটাকে আপনি ডিফেন্ড করবেন, ঠিক আছে? থার্ড নম্বরে গিয়ে বলবেন যে হোয়াট ডাজ দ্য কে অ্যাবাভ কে সাজেস্ট টু ইউ অ্যাবাউট দ্য ইউজ অফ প্রজেক্ট সিলেকশন মেথড ইন অর্গানাইজেশনস, হাউ ডু ইউ রিজলভ দ্য কন্ট্রাডিকশন ফাউন্ড ইন এক্সাম্পল। এখন যেটা হচ্ছে যে আপনার রিয়েল লাইফে গিয়ে এই কেসের উপর ভিত্তি করে আপনি কি বুঝলেন যে আপনার প্রজেক্ট সিলেকশন মেথড কিভাবে ইউজ করতে হবে, সেক্ষেত্রে আপনি হয়তো বা বলতে এটা আপ টু ইউ, আমি কিন্তু জাস্ট একটু কিছু আপনাদের হিন্টস দিয়ে দিচ্ছি, আপনি কি লিখবেন এটা আপনার ব্যাপার। এইটা কিন্তু এমন না যে আপনাকে এখানে ওই এনপিবি বের করে দেখা ওয়ার সেগুলো কিন্তু চাই না। এই অঙ্ক এখানে সলিউশন করে দেওয়া আছে, রেজাল্ট দেওয়া আছে, আপনি খালি আপনি ক্রিটিক্যালি জিনিসগুলোকে অ্যানালাইসিস করতে হবে। এটা আপ টু ইউ, এটা আপনার হচ্ছে পার্সোনাল, আমি হিন্টস দিয়ে দিচ্ছি, আপনার যার যার মতো করে লিখবেন, কারণ একজনের অ্যান্সার এক রকম হবে। আপনি মনে করতে পারেন স্কোরিং ব্যাটার, আরেকজন মনে করতে পারে আমার এনপিবি ব্যাটার, আপনার ইচ্ছে। মানে আপনি যেটাকে বলবেন সেটাকে আপনি ডিফেন্ড করুন। এখন যেটা আমরা বুঝতেছি কি যে এই আমার কি বলে যে প্রজেক্ট সিলেকশন আপনার যে মেথড এর ব্যাপারে আমাদের খুব সিরিয়াস বা কেয়ারফুল থাকতে হবে রিয়েল লাইফে। আমরা দেখতেছি একটু আমার ডিফারেন্ট টেকনিক ইউজ করলে আমার হচ্ছে ডিফারেন্ট ধরনের রেজাল্ট আসতে পারে, ঠিক আছে? যে আমি স্কোরিং গেলে আমার যদি একটু হচ্ছে কোয়ালিটেটিভ টাইপ সেটা ধরনের হতে পারে, আমার যে ফাইন্যান্সিয়াল যে স্ক্রিনিং যে মডেলগুলো এনপিবি এখানে বলা আছে সেগুলো একটু আমার অন্য ধরনের হতে পারে। তো আমার রিয়েল লাইফে আমার কি করতে হবে, এটা হচ্ছে আমার কি বলে যে খুব আমার কেয়ারফুল থাকতে হবে। এবং আপনি যেটা হচ্ছে কিভাবে আপনি এইটা হচ্ছে রিজলভ বা সমাধান করুন, এই যে কন্ট্রাডিকশন এই এক্সাম্পল সেটা কিভাবে সমাধান করুন, সমাধানের ক্ষেত্রে এটা আপনি চিন্তা করে বের করতে পারেন। আমার যেটা আপাতত যেটা মাথায় আসতেছে সেটা হতে পারে যে এখানে তো মাত্র স্কোরিং মডেল বলা আছে আর হচ্ছে ওই এনপিবির কথা বলা আছে।
আপনি আরো ইয়ে করেন না, এই এনপিভির জায়গায় আপনি আরো ইয়ে নিয়ে আসেন, মানে আরো যে ফাইন্যান্সিয়াল যে টেকনিক গুলো আছে, আপনার টেকনিক গুলো আছে আপনার কি বলে, আপনি হয়তো পেব্যাক পিরিয়ডে যেতে পারেন বা আইআরআর ক্যালকুলেট করে দেখতে পারেন, বা আপনার কোয়ালিটেটিভ যেগুলো ওই স্কোরিং মডেল আছে, স্কোরিং মডেলের জায়গায় আপনি আরো কিছু অন্যান্য যদি কোয়ালিটেটিভ মডেল থাকে, মানে আমার কথা হচ্ছে, মানে আমার যেটা আপাতত মনে হচ্ছে আপনারা আরো ভালো সলিউশন নিয়ে আসতে পারেন। রিজলভ করার ক্ষেত্রে এখন মাত্র দুইটা, তো আপনি চাইলে আরো কিছু টেকনিক নিয়ে আসেন, আরো কিছু টেকনিক নিয়ে এসে এবার আপনি দেখেন যে আপনার হচ্ছে মানে বেশিরভাগ টেকনিক গুলা কোনটাকে সাপোর্ট করছে, সেটা যেতে পারে। কথা বুঝে গেছে? অথবা আরেকটা হতে পারে যে আপনার হচ্ছে আপনার হচ্ছে প্রত্যেকটা জিনিস আবার একটু রি-ইভালুয়েট করে স্কোরিং মডেলটাতে গিয়ে আপনি একটু স্কোর গুলো আবার একটু চিন্তা ভাবনা করেন যে আমার স্কোর গুলো ঠিক মতো দেওয়া হয়েছে কিনা, বা কোনো বায়াসনেস আছে কিনা, বা আপনার অন্য কোনো দেখা গেছে যে আপনার কি বলে যে দুইটা গ্রুপ দিয়ে করছেন, যেহেতু আবার আজকে বিকেলে আবার আপনাকে সমাধান দিতে হবে টপ ম্যানেজমেন্ট, সুতরাং অন্য কারো থেকে আর অ্যাডভাইস নেওয়ার সুযোগ নাই, আগে থেকে সেটা করা যেতে হয়তো আপনার হতে পারে। আপনি কে আপনি রিজলভ করেন, আপনার ইচ্ছা। এখন একজন এক কথা বলবে। এখন যেটা হতে পারে যে আপনি আরো কিছু টেকনিক নিয়ে আসতে পারেন, বা আপনি কি বলে যে ওই এস্টিমেশন গুলো যেগুলো করছেন, আচ্ছা ভালো কথা। আরেকটা হতে পারে যেটা হচ্ছে আপনার সিনারিও অ্যানালাইসিস হতে পারে, যে ফাইন্যান্সিয়াল মডেলিং এর ক্ষেত্রে সিনারিও অ্যানালাইসিস। সিনারিও অ্যানালাইসিস জিনিসটা কি? ওই যে আপনি যে ক্যাশ ফ্লো গুলোর কথা বলছেন, যে ক্যাশ ফ্লো গুলোর কথা বলছেন, এইগুলো তো জাস্ট একটা আপনি বলে দিচ্ছেন, কিন্তু রিয়েল লাইফে তো এরকম নাও হতে পারে। রিয়েল লাইফে হতে পারে যে আপনার যেটা আমরা বলতে পারি সিনারিও অ্যানালাইসিস হচ্ছে তিনটা সিনারিও করা। একটা হচ্ছে বেস্ট কেস, আরেকটা হচ্ছে নরমাল কেস, আরেকটা হচ্ছে আপনার ওয়ার্স্ট কেস। সবকিছু আপনার পক্ষে আছে, তাহলে কি হবে? হচ্ছে তাহলে আপনার কি বলে যে বেস্ট, তাহলে আপনার হচ্ছে কোম্পানি, তাহলে আপনার ক্যাশ ফ্লো গুলো বেশি হবে। নরমাল হচ্ছে এইটাই, যেটা আছে এটা করলেন ফর এক্সাম্পল। আর ওয়ার্স্ট হচ্ছে ধরেন আপনার হচ্ছে একবার সব খারাপ অবস্থা, এটা কি হইতে পারে? যেমন ক্যাশ ফ্লো তখন আরো কমে কত হইতে পারে, কি রকম? এখন তিনটাকে পরবর্তীতে একটা ওয়েট দিয়ে পরবর্তীতে আপনি একটা রেজাল্টে আসতে পারেন। সেটা হচ্ছে আরো মানে কমপ্লিকেটেড অ্যানালাইসিসে যাওয়া। তো যাই হোক, এইখানে হয়তো আপনি ওইরকম ভাবে এটা আপনি জাস্ট বলতে পারেন যে আমি সিনারিও অ্যানালাইসিস করে আমি হয়তো বা আরো একটা বেটার সলিউশন পাইতে পারবো। যাই হোক, ওই আপনাকে হচ্ছে সিনারিও করে দেখাইতে হবে না, জাস্ট আপনি আইডিয়া দিতে। এইভাবে আপনি কিছু কথাবার্তা বলতে পারেন। বেসিক্যালি তিনটা কোয়েশ্চেনই, কোনো ম্যাথমেটিক্যাল কোনো কিছু নাই, আপনার পার্সোনাল অপিনিয়ন, পার্সোনাল আপনি কিভাবে এটাকে ডিফাইন করবেন, আপনার চয়েস গুলো সেগুলো। বুঝতে পেরেছেন? ওকে, সো আমরা হচ্ছে এই অধ্যায় মোটামুটি শেষ। এখন এই যে জিনিসগুলো যেগুলো আমরা করলাম, সেটা হচ্ছে ওই এক্সেলের যে ইমপ্লিকেশন, আপনার ওই যে আপনার রিয়েল লাইফে যদি আপনি ধরুন করেন, আপনার তো রিয়েল লাইফে আপনার হচ্ছে সফটওয়্যার দিয়ে আপনি করতে পারেন, কি বলে ইয়ের জন্য আপনার কি বলে যে আপনার যদি জাস্ট এখন যদি বুঝতে চান জিনিসগুলো কত সহজে এক্সেলে করা যায়, এক্সেলে ওই আমরা হচ্ছে যে ম্যাথটা আমরা করলাম, স্ক্রিন শেয়ার আপনার ইয়েতে আমি আমার এক্সেলটা শেয়ার করছি, এক্সেলটা শেয়ার করছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনি? এক্সেল দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হচ্ছে ওই আমাদের অঙ্কটা, এই আপনার কি বলে যে যে আমরা ওই আপনার যে ম্যাথটা করলাম, ঠিক আছে, সেই ম্যাথটা আমরা ইনপুট দিলাম, দিয়ে আমাদের কে বা ডিসকাউন্ট রেট হচ্ছে আমাদের 12% করে। এখন আপনি কিভাবে এনপিভি কিভাবে বের করবেন, ঠিক আছে? সো বেসিক্যালি আমাদের এনপিভি বের করার জন্য ফর্মুলা যেটা আছে, এনপিভি আমাদের কি বলে, যদি আমরা আপনি একবারে ফর্মুলা দিয়ে বের করতে পারেন, যে এনপিভি ফর্মুলা আছে, এনপিভি আপনি যদি ডাবল ক্লিক করেন, ডাবল করে এনপিভি মানে হচ্ছে খালি প্রেজেন্ট বলাটা, ওই আপনার যেটা হচ্ছে মানে প্রেজেন্ট ভ্যালু গুলো ওই আপনার হচ্ছে 1 ইয়ার থেকে, মানে 0-র পরে 1 ইয়ার থেকে হচ্ছে অন্য সবগুলো ইয়ার আপনার হচ্ছে সিলেক্ট করবেন। আচ্ছা, এনপিভির ক্ষেত্রে শুরুতে আপনার হচ্ছে রেটটা দিতে হবে। দেখেন আপনার সূত্র দেখাচ্ছে শুরুতে রেট, তারপরে ভ্যালু। শুরুতে রেট করতে কোনটা, ওই আমাদের ডিসকাউন্টেড 12%, আপনি সেলটা সিলেক্ট করলেন, তারপর হচ্ছে কমা দিয়ে হচ্ছে আপনার যে ভ্যালু গুলো ওই আপনার ইয়ার 1 থেকে বাকি ইয়ার গুলো আপনি সিলেক্ট করুন, ঠিক আছে? এইটা ওকে, এটা করলেন।
তার থেকে হচ্ছে আপনার কি বলে মাইনাস করবেন হচ্ছে ওই আপনার ইয়েটা, ওই আপনার কি বলে ক্যাশ আউটফ্লোটা হচ্ছে আপনি অ্যাডজাস্ট করবেন। ক্যাশ ফ্লোতে যেহেতু অলরেডি আপনার হচ্ছে মাইনাস চিহ্ন দেওয়া আছে, তাহলে আপনি এখানে প্লাস দিবেন হচ্ছে ইয়েটা, আপনার হচ্ছে জিরোর যে হচ্ছে ক্যাশটা সেটা দিবেই আপনার এখানে ওই আপনার ইয়েটা বেরিয়ে যাবে, এনপিভি ইয়েটা বেরিয়ে যাবে, পার্সেন্টেজ দেওয়া আছে কারণ এই যে আমার বের হয়ে গেল এনপিভি। সরাসরি একটা ফর্মুলাতেই করতে পারেন এনপিভি, মানে আপনার হচ্ছে জাস্ট আপনার হচ্ছে ইয়ার 1 থেকে বাকি ইয়ার গুলো প্রেজেন্ট ভ্যালু এনপিভি ফর্মুলা দিয়ে বের করে, আর হচ্ছে আপনার যে ইয়ার 0টা হচ্ছে আপনি যোগ করে দিবেন। ওকে, আর হচ্ছে কি আমাদের ঠিক সেম ভাবে জাস্ট হচ্ছে টান দিয়ে দিলে পরেরটা আপনার বের হয়ে যাবে -360, যেটা আমরা লাস্ট ক্লাসে করছি। আর হচ্ছে আইআরআর বের করার জন্য ফর্মুলা হচ্ছে আইআরআর, আপনি হচ্ছে আইআরআর কমান্ড দিবেন, ডাবল ক্লিক করবেন, এই বার হচ্ছে ভ্যালু, তাহলে আপনি সবগুলো একদম জিরো সহ হচ্ছে সবগুলো সিলেক্ট করবেন, করে এরপর হচ্ছে কমা দিয়ে হচ্ছে আপনার একটা গেস হচ্ছে আপনার কি ওই আপনার রেটটা কত গেস করতেছেন, এটা আপনি যে কোনোটা রেট, আপনি 12% আছে 12% দিতে পারেন, 10% যেটাই দেন, নো প্রবলেম, জাস্ট একটা দিলেই। তাহলে আপনি 12% মানে হচ্ছে 0.12 বলতে পারেন, ঠিক আছে, 0.12 হচ্ছে কমা দিয়ে, বা 0.10 বা 0.15 যে কোনো একটা দিলেই, ঠিক আছে, সে তার মধ্যে বের করে নিবে, সমান সমান দিবেন, ওকে, সেটা বের করে নিয়েছে। ওকে, দুই গুণ আপনি যে টান দিয়ে দিলে সেটা বের হয়ে যাবে। ওকে, ঠিক আছে, বুঝে গেছে? সো রিয়েল লাইফ ইজ ভেরি ইজি, আপনি হচ্ছে এক্সেলে জাস্ট টান দিয়ে ফর্মুলা করে ফেলতে পারেন, ঠিক আছে, বাট আপনার পরীক্ষার হলে তো আর নাই, আপনার সেটা করতে হবে। আর আপনাদের ওই অ্যাসাইনমেন্টের যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, ওই আমি হচ্ছে সেটারও ওই এনপিভি আইআরআর হচ্ছে বের করে দিয়েছি এখানে, বাট যদিও আপনাদের অ্যাসাইনমেন্টে সেটা করতে বলে নাই, ঠিক আছে, বাট ওই আমি এক্সেলে করে দিয়েছি। বাট ওই আপনার মনে রাখবেন এইখানে আরেকটা কথা, যেহেতু হচ্ছে ওই আপনার কি বলে প্রজেক্ট 1 এর হচ্ছে যেহেতু আমার হচ্ছে 5 বছরের প্রজেক্ট, কিন্তু প্রজেক্ট 2 হচ্ছে আমার 3 বছর, যেহেতু ইকুয়াল লাইফ না, সেটা আপনার হচ্ছে সরাসরি ওই এনপিভি দিয়ে আপনি ডিসিশন নিতে পারবেন না। সেক্ষেত্রে আমাদের ওই আপনার আরেকটা মেথডে যে ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল অ্যানুইটি ইএএ মেথড দিয়ে করতে হবে। কিভাবে করতে সেটা আমি এইখানে হচ্ছে যে ফর্মুলা দিয়ে করে দিয়েছি, আমাদের পেমেন্টটা বের, যাই হোক ওইটা আপনাদের অঙ্কের জন্য দরকার নাই, যেহেতু আপনাদের অঙ্কে অলরেডি ডিসিশন দেওয়া আছে প্রজেক্ট জানোস বেটার আমাদের, এবং ওই অঙ্ক হচ্ছে সলিউশন করার পরেও আলটিমেটলি সেই প্রজেক্ট জানোস যে কাজটাই আসছে আপনার বেটার, ঠিক আছে। তো যাই হোক আপনাদের অঙ্ক এটা করতে হবে না, আপনাদের যেহেতু অ্যাসাইনমেন্টের সলিউশন বলে দেওয়া, ওই আপনার ডিসিশন বলে দেওয়া আছে যে আপনার জেনাস টাইপ, এবং আমি টেস্ট করে দেখছি সেটাই আপনার আসছে, ঠিক আছে। যাই হোক এক্সেল ফাইলটাও আমি আপনাদের গ্রুপে আমি হচ্ছে তরিকুল সাহেবকে দিয়ে দিব, ওই আপনার হচ্ছে তিনি সেটা আপনাদের গ্রুপে আপলোড করে দেবেন, ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট দিস ক্যাপিটাল বাজেটিং। আমাদের এই অধ্যায় শেষ, আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা নতুন অধ্যায় শুরু করব, ঠিক আছে। ওকে।